এখানে প্র্যাকটিস কিছু দিয়েছিলাম, চেক করছেন এগুলো প্র্যাকটিস সেশন গুলো। ওকে, আমরা বিগত দিন লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে দেখেছিলাম, ঠিক আছে না? ইফ, এলস, তারপর হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে বিভিন্ন স্ট্রিং মেথড বা নাম্বারের বিভিন্ন মেথডস, ম্যাজিক কনস্ট্যান্ট, অপারেটর, এগুলা নিয়ে আমরা করেছিলাম। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা ইফ, এলস এবং নেস্টেড ইফ এগুলা দেখেছিলাম। এলস ইফ এর পার্টটা হয়তো আমরা দেখি নাই, টার্নারি অপারেটরটা আমরা দেখেছিলাম। সো যেটা আমাদের মিস গেছে সেটা হচ্ছে কি এলস ইফ। তো এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমি শুরুতেই জেএমটিপিটা ওপেন করে নিচ্ছি, স্টার্ট করে নিচ্ছি এটা, এবং ভিএস কোডটা ওপেন করছি। ওকে, সো আমরা এক্সপ্লোরে যাব। এখানে আমাদের ফাইল ফোল্ডার গুলা দেওয়া আছে, পিএইচপি বুটক্যাম্প সিজন 01। এটাকে আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ওকে, সো আমাদের আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। সো আমরা এখানে ফোল্ডার তৈরি করতে পারি, একটা class 3 03। ওকে, তো এই ফোল্ডারের মধ্যে আমরা ওপেন করলাম এবং এখানে একটা ফাইল তৈরি করবো index.php নাম দিয়ে। তো index.php যে কোনো নাম দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করা যাবে। তো আমরা নর্মালি হচ্ছে ইন্ডেক্স দিয়ে থাকি, কারণ হচ্ছে লোকাল সার্ভার যখন বা লোকাল হোস্টে যখন সে কোনো ফাইল পায় না, তখন সে অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফাইলটাকে রান করে বাই ডিফল্ট। এই কারণে অ্যাকচুয়ালি আমরা আহ, যেটা হোম ফাইল বা মেইন ফাইল, সেটাকে আমরা ইন্ডেক্স নাম দিয়ে থাকি। আচ্ছা, যাই হোক, সো আমরা পিএইচপি আমাদের এক্সটেনশনটা কেমন ছিল? এক্সটেনশন ছিল হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট, সরি, আমাদের সিনটেক্সটা কেমন ছিল? সিনটেক্স কেমন ছিল? অ্যাঙ্গেল ব্র্যাকেট, কোয়েশ্চেন মার্ক, তারপর পিএইচপি, এরপর কোয়েশ্চেন মার্ক, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করতে হবে। সো এটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা পিএইচপি কোডগুলো লিখে থাকি। তো এলস ইফ অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, বা এলস ইফ আমরা কখন ইউজ করবো? তো আমাদের যদি একের অধিক কন্ডিশন হয়ে যায়, আহ, সেক্ষেত্রে দুইয়ের অধিক কন্ডিশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এলস ইফ ব্যবহার করতে পারি। তো যেমন সাপোজ আমরা এখানে আহ, মনে করেন আমরা বিগত দিনের যে এক্সাম্পলটা ছিল এইচ দিয়ে টেস্ট করছি এখানে। সাপোজ আমাদের এখানে এইচ একটা নাম্বার আমরা নিয়ে নিলাম 18 মনে করে। সো এবার আমরা টেস্ট করতে চাচ্ছি সে গ্রেটার দেন 18 কিনা, লেস দেন 18 কিনা, অথবা আমরা চাচ্ছি হচ্ছে কি 18 ইকুয়াল কিনা। এই তিনটা কন্ডিশন একসাথে টেস্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি, নেস্টেড ইফ ইউজ করতে পারি, অথবা আমরা এলস ইফ ইউজ করতে পারি। সো এলস ইফ ইউজ করার টেকনিকটা কেমন? প্রথমে আমাদের ইফ কন্ডিশনটা নিতে হবে, নেওয়ার পরে প্রথম যে কন্ডিশন সেটা আমরা একটু টেস্ট করবো। সো এইচ ইজ গ্রেটার দেন 18 যদি হয়, তাহলে আমরা বলতে চাচ্ছি এইখানে একো করতে যাচ্ছি মনে করেন। তো এখানে আমরা বলছি ইউ আর এলিজিবল, ঠিক আছে? ওকে, এরপরে আমরা বলতে যাচ্ছি যদি ইকুয়াল 18 হয়, তো এলস ইফ, সেখানে গিয়ে আমরা বলছি এখানে এইচ ইজ, আচ্ছা, ইকুয়াল টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, দুইটা নাম্বার ইকুয়াল কিনা সেটা চেক করার জন্য আমরা কিভাবে করতে পারি, আপনারা বিগত ক্লাসে দেখেছিলেন। আমরা কম্পারিজন অপারেটরের মধ্যে বলেছিলাম দুইটা নাম্বার ইকুয়াল কিনা কিভাবে টেস্ট করতে পারি, কারো মনে আছে? হম, আমরা ডাবল ইকুয়াল দিতে পারি, ঠিক আছে না? তো ডাবল ইকুয়াল দিয়ে আমরা চেক করতে পারি। তো 18 কিনা, মানে 18 এর সমান কিনা। তো এখানে সাপোজ আমরা একো করছি ইউ আর 18, সাপোজ এভাবে দিয়ে দেব। তো যে কোনো মেসেজ অ্যাকচুয়ালি করতে পারে। এলস, এইখানে আমরা আদারওয়াইজ আমরা বলছি হচ্ছে কি, এখানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এলস ইফটা কিভাবে ব্যবহার করতে হবে, প্রথমে এলস ইফ কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর এখানে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা লিখতে হবে, তারপর আমাদের কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে সেখানের ভিতরে আমাদের কি করতে হবে,
এই ব্লকটা যদি ট্রু হয় তাহলে সে কি কাজটা করবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। আচ্ছা, সো অর্থাৎ যখনই ইফ ব্লকটা ফলস হবে তখন সে এলস ইফ ব্লকটা চেক করবে, এইটা যখন ফলস হয়ে যাবে তখন সে এলস ব্লকে চলে আসবে। সো এলস ব্লকে আমরা বলতে চাইছি একক, এখানে আমরা বলছি ইউ আর আন্ডার 18। এভাবে আমরা বলেছিলাম। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভেরিয়েবলটা কত দেওয়া আছে, 18 দেওয়া আছে। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখন আমাদের আউটপুটটা অ্যাকচুয়ালি কি আসে। তো আমরা এখানে এমপিপি থেকে এডমিনে ক্লিক করলাম, সে আমাদের লোকাল হোস্টে নিয়ে আসলো। এখান থেকে আমরা কোথায় যাব, পিএইচপি বুটক্যাম্প এটাতে গেলাম, সরি এই যে পিএইচপি বুটক্যাম্প এটাতে গেলাম, আমাদের ক্লাস নাম্বার 3, এই যে ইউ আর 18 দেখাচ্ছে কেন। আমরা যদি একটু এখানে কন্ডিশন ওয়াইজ চেক করি আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে ভ্যালু দিয়েছি কত, 18। যখনই সে দেখলো 18 ইকুয়াল ইকুয়াল 18 তখন সে কি করলো, এই যে এই কন্ডিশনটা ট্রু না, তাহলে এই এখানের ভিতরে যে কোডটা ছিল সেটাই সে এক্সিকিউট করে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন। এলস ইফ যে আমরা শুধুমাত্র একবার ইউজ করতে পারবো এরকম না, এরপরে যদি আরো কন্ডিশন থাকে, আমরা সাপোজ এখানে বলতে চাচ্ছি যদি কেউ এলস ইফ, এখানে আমরা বলতে চাচ্ছি যদি কেউ ভ্যালুটা এজ এর ভ্যালুটা সাপোজ এজ লেস দেন, সাপোজ লেস দেন 0 করে, অর্থাৎ 0 থেকে লেস দেন ইকুয়াল 0 করে, মানে লেস দেন অথবা 0 এর ইকুয়াল করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো ইনভ্যালিড এজ বা ইনভ্যালিড ইম্পোর্ট। তো আমরা একো করছি এখানে, সাপোজ এখানে আমরা বলছি হচ্ছে কি ইনভ্যালিড ইম্পোর্ট। তো এবার যদি আমরা একটু এইখানে ভ্যালুটা সাপোজ 0 করে দিলাম, তো রিলোড করলাম, এখানে আমাদের কি দেখাচ্ছে এখন ইনভ্যালিড ইনপুট, কারণ এই কেসটা ম্যাচ করতেছে বা এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। তো এরকম আমরা চাইলে আরো অনেক কি করতে পারি, এই যে এখানে এলস ইফ দিয়ে আর অনেকগুলো কন্ডিশন একসাথে টেস্ট করতে পারি। আবার এলস ইফ এর ভিতরে চাইলে আমরা এখানে আবার ইফ কন্ডিশন ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন এই হলে সেখানে আমরা আবার চেক করব অন্য একটা কন্ডিশন, সেক্ষেত্রেও করা যাবে। অথবা এলস এর ভিতরে গিয়ে আমরা আবার নতুন ইফ কন্ডিশন দিতে পারি। ঠিক আছে, তখন সে আরেকটা কন্ডিশন চেক করবে যদি এই সবগুলো ফলস হয়। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এলস ইফ ব্লক আর কি। এটা হচ্ছে কি ইফ এলস ইফ এলস ব্লক বলে এটা পিএইচপি। বুঝতে পেরেছেন এটা সবাই? হুম। জি, বুঝতে পারছি। আচ্ছা, সো অনেকগুলা কন্ডিশন এট এ টাইম যদি আমরা চেক করতে চাই সেক্ষেত্রে আমরা সুইচ ব্লক ইউজ করতে পারি। আহ, আচ্ছা, সুইচ ব্লকটা তাহলে আমাদের কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো এলস ইফ এর মতোই অনেকটা এটা। তো সুইচ ব্লক কাজ করে কিভাবে আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। সো সাপোজ আমরা এখানে মনে করেন আমরা একটু কালার নেম নিয়ে নিলাম। সো কালার আন্ডারস্কোর নেম এভাবে দিয়ে আমরা জাস্ট বললাম হচ্ছে কি গ্রিন, সাপোজ গ্রিন। ঠিক আছে, ওকে। এবার আমরা চেক করতে চাচ্ছি আমাদের এই যে এখানের যে ভ্যালুটা আছে বা ইউজার, এটা তো আমরা অ্যাকচুয়ালি এরকম হার্ড করে দিব না, ইউজার থেকে আমরা ডাটা নিব। সো ইউজার থেকে ডাটা নেওয়ার পর সাপোজ ইউজার আমাদের হচ্ছে গ্রিন দিল। তো সেক্ষেত্রে আমরা একে এই ইউজারের ইনপুটের উপর বেস করে একটা মেসেজ দিব। সে যদি রেড দেয় তাহলে এক ধরনের মেসেজ দিব, ব্লু দিলে এক ধরনের মেসেজ দিব, গ্রিন দিলে এক ধরনের মেসেজ আমরা একে প্রোভাইড করব। সো এই জিনিসটা আমরা চাইলে এট এ টাইম সবগুলা কেসকে যেহেতু আমাদের টেস্ট করা লাগতেছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সুইচ ব্লক ইউজ করতে পারি। তো সুইচ ব্লকটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, প্রথমে আমাদের সুইচ কিওয়ার্ডটা লিখতে হবে। তো আমরা সুইচ কিওয়ার্ডটা লিখলাম, তারপর এখানের ভিতরে আমাদের এক্সপ্রেশনটা দিতে হবে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমরা টেস্ট করতে চাচ্ছি। তো আমাদের এক্সপ্রেশনটা কোনটা, এই যে এই ভ্যারিয়েবলটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তো আমরা এখানে সেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যে এটার ব্লকটা স্টার্ট করতে হবে বা এটার বডিটা স্টার্ট করতে হবে সুইচ ব্লক। সুইচের মধ্যে আমরা এই এলস এর মধ্যে যেটা করেছিলাম আমরা কন্ডিশন ওয়াইজ টেস্ট করেছিলাম। তো সুইচের মধ্যে কন্ডিশন গুলো লিখতে হয় কেস কিওয়ার্ডের মাধ্যমে। সো এখানে আমাদের প্রথম কেসটা বা প্রথম কন্ডিশনটা টেস্ট করার জন্য আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে কি কেস।
এই কেস কিওয়ার্ডটা লেখার পরে আমাদের হচ্ছে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমরা টেস্ট করতে চাচ্ছি। সাপোজ আমরা বলতে চাচ্ছি যদি রেট হয়, ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম রাইট, এরপর কোলন সাইন দিই। তাহলে যদি রাইট হয় তখন কোন মেসেজটা প্রিন্ট করবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো আমরা একও করছি এখানে, যদি রেট হয়, সাপোজ এখানে আমরা বলছি ইউ ফেভারিট কালার ইজ রেড, ঠিক আছে, যদি রেড হয় সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দিয়ে দিই। আচ্ছা, এরকম সুইচ ব্লক আমাদের আরো কয়েকটা তৈরি করতে হবে। যেমন আমাদের অন্য মেসেজ দিতে পারে, যেমন হচ্ছে এখানে গ্রিন দিতে পারে, আরো অনেক ধরনের হচ্ছে ভ্যালু সে প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? তো আমরা আরো কয়েকটা নিয়ে নিলাম। এগুলাতে মনে করেন আমরা এটাতে আমরা বললাম হচ্ছে কি যদি এখানে আমাদের কি হয়, গ্রিন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বললাম হচ্ছে এখানে কি, আমরা মেসেজ দেবো হচ্ছে কি গ্রিন, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বলছি হচ্ছে কি ব্লু হয়, ঠিক আছে, ইউর ফেভারিট কালার ইজ ব্লু মেসেজ দিবে সে আমাদের। তো যতগুলা আমরা কন্ডিশন টেস্ট করব প্রত্যেকটার পাশে কেস দিয়ে আমাদের সেটা লিখতে হবে। সো এখানে আমরা বলছি হচ্ছে ব্লু, আর আমরা বলছি এখানে যদি ইয়েলো হয় সেক্ষেত্রে ইউর ফেভারিট কালার ইজ ইয়েলো দেখাবে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা আপাতত বাদ দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, সো মনে করেন আমরা এইভাবে আসলে প্রোভাইড করলাম। আর তো এখানে আমাদের গ্রিনটা অ্যাকচুয়ালি কেস সেনসিটিভ, তো এখানে আমরা স্মল লেটারে দিচ্ছি। তো এরকম যদি কেউ ক্যাপিটাল লেটার দিয়েও দেয়, সেগুলোকে আমরা লোয়ার কেস করে টু লোয়ার দিয়ে কিন্তু আমরা মেথড অলরেডি দেখেছিলাম, টু লোয়ার দিয়ে আমরা আমরা সেটাকে কি করে ফেলতে পারি, লোয়ার কেসে কনভার্ট করে ফেলতে পারি। ইউজার যদিও যদি আমাদেরকে আপার কেসে দেয়, সেটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করেই নিতে পারি চাইলে। আচ্ছা, যাই হোক, এবার যদি আমরা একটু রিলোড করি, এখানে দেখেন সবগুলাই প্রিন্ট করে দিয়েছে সে। এখানে আমরা প্রোভাইড করেছি গ্রিন, গ্রিন থেকে শুরু করে ইউর ফেভারিট কালার ইজ গ্রিন, ইউর ফেভারিট কালার ইজ ব্লু, ইউর ফেভারিট কালার ইজ ইয়েলো, সবগুলা প্রিন্ট করে দিয়েছে। কেন? সে ফার্স্টে কেস এটা চেক করলো, যখন দেখলো এটা ফলস হয়ে গেছে এই কেসটা, তখন সে আর এটার ভিতরে ঢুকেনি, এক্সিকিউট করেনি। এরপরে সে কি করলো, এই কেসটা চেক করলো, কন্ডিশনটা গ্রিন, তখন সে কি করলো, দেখলো এটা হচ্ছে কি কেস ট্রু হয়ে গেছে। তো যার কারণে এই পরের লাইনটা সে এক্সিকিউট করলো, এরপরে সবগুলো একটু সে এক্সিকিউট করে দিল। যখন এটা ট্রু হয়ে গেল, সে প্রত্যেকটা লাইন, এখানে অন্য ব্লক গুলা, সে একটা ব্লক যদি আমাদের ট্রু হয়ে যায় এখানে, বা একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, সে বাকি কন্ডিশন গুলো আর টেস্ট করবে না। যার কারণে সে কি করলো, সেকেন্ড এই যে এই কন্ডিশনটা, থার্ড কন্ডিশনটা চেক করে নাই, এই জিনিসটা প্রিন্ট করে দিয়েছে। এরপরের কন্ডিশনটা চেক করে নাই, পরেরটা প্রিন্ট করে দিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেখানেই কন্ডিশনটা ম্যাচ করবে ওই জায়গায় কোডটাকে আমাদের স্টপ করে দিতে হবে, বা এক্সিকিউশনটা স্টপ করে দিতে হবে। সো এই কাজটা করতে পারি আমরা ব্রেক নামের একটা কিওয়ার্ড এর মাধ্যমে। সো আমরা যদি এই জায়গায় একটা ব্রেক কিওয়ার্ড ইউজ করতাম, ব্রেক, তাহলে আমাদের বাকি জিনিসপত্রগুলো সে আর প্রিন্ট করতো না। আমরা যদি এবার রিলোড করি, যে দেখো, ঠিক আছে। তো এই ব্রেক কিওয়ার্ডটা আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে ইউজ করতে হবে, কারণ এটা যদি আবার ট্রু হয়ে যায় এর পরের লাইনটাও কিন্তু প্রিন্ট করে দিই। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ব্রেক কিওয়ার্ড ইউজ করতে হবে, একদম শুরুতে কিন্তু আমাদের ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আচ্ছা, সো আমরা রিলোড করে নিলাম। তো এখানে এবার মনে করেন ইউজার আমাদেরকে ইনপুট দিল হচ্ছে পিং, ঠিক আছে, এই ধরনের কোনো কন্ডিশন বা কেস কি আমরা দিয়েছি? দিই নাই। তো সেক্ষেত্রে দেখেন এখানে কোনো ধরনের মেসেজ দেখাচ্ছে। তো আমরা দিতে চাচ্ছি যদি কেউ পিং বা এই ধরনের কোনো কিছু দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটা ডিফল্ট একটা মেসেজ দিই। সো যদি আমাদের এই কন্ডিশনের মধ্যে কোনো কিছু না থেকে থাকে, এমন ইনপুট যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে চাইছি ওর ইনপুটটা ইনভ্যালিড, এই ধরনের একটা মেসেজ সে সবসময় পাবে। তো এই কাজটা করতে হলে আমাদের কি করতে হবে, ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এখানে একটা ডিফল্ট কিওয়ার্ড আছে, সেটার মাধ্যমে আমরা ইউজ করতে পারি ডিফল্ট। তারপরে এখানে আমাদের কোলন সাইন দিয়ে এরপরে হচ্ছে আমরা এই ডিফল্ট কিওয়ার্ডের এগেনস্টে আমরা এখানে ভ্যালুটা বলে দিতে পারি ইউজার ইনপুট ইজ ইনভ্যালিড। সো এবার সে এই মেসেজটা আমাদের জন্য প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, so আমরা চাইলে এই ডিফল্ট মেসেজ যেটা আমরা তৈরি করলাম, তো এই জিনিসটা আমরা চাইলে একদম শুরুতে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমরা একদম উপরে নিয়ে গেলাম এটাকে। আচ্ছা, এই কাজটা আমরা কিভাবে করলাম,
এই যে পুরো লাইনটা মুভ করলো, এটা হচ্ছে আমরা যে লাইনটাকে আমরা মুভ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে অল্টার চেপে ধরে কিবোর্ডের আপ এবং ডাউন এরো প্রেস করলে আমরা যেই পয়েন্টে নিয়ে যেতে চাই সেখানে সে চলে যাবে। যেমন আমি অল্টার প্রেস করে ডাউন এরো প্রেস করলে সে নিচের দিকে আসবে, আপ এরো প্রেস করলে উপরের দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই ডিফল্ট কিওয়ার্ড চাইলে কিন্তু আমরা শুরুতেও ইউজ করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই ডিফল্ট কিওয়ার্ডের পরে এই যে যখন আমি শুরুতে ইউজ করলাম, এটা যখন ট্রু হয়ে গেল, এর পরের লাইনে সে আবার চলে গেল, কন্ডিশন টেস্ট না করে এটা প্রিন্ট করে দিল। যখন দেখলো ব্রেক, তখন সে কি করলো, এই সুইচ ব্লক থেকে বের হয়ে গেল। যদি আমরা ডিফল্ট কিওয়ার্ড কোনো কারণে শুরুতে ইউজ করি, সেক্ষেত্রে অবশ্যই ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর যদি আমরা শুরুতে ইউজ না করি, সে একদম লাস্ট ইউজ করি, সেক্ষেত্রে ব্রেক কিওয়ার্ডের প্রয়োজন নাই। তো আমরা এটাকে যদি একদম লাস্টে নিয়ে আসি, তো এটাকে আমরা সবার লাস্টে নিয়ে আসলাম। এবার আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? বুঝে গেছে? বুঝতে পারছেন কিনা? জি, বুঝছি। জি জি। ইয়েস স্যার। আচ্ছা, সো ব্রেক কিওয়ার্ড কি করে অ্যাকচুয়ালি এখানে, এই ব্লক থেকে সে আমাদেরকে বের করে দিবে। যখনই ব্রেক কিওয়ার্ডটা আসবে তখন সে এক্সিকিউশনটা অফ করে দিবে, মানে এই জায়গাটা থেকে সে আর সামনের দিকে আগাবে না। তখন সে এই সুইচ ব্লক থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে ব্রেক কিওয়ার্ডের কাজ। ঠিক আছে? সো ব্রেক কিওয়ার্ড যে আমরা শুধু সুইচ ব্লকের ক্ষেত্রে ইউজ করতে পারি এরকম না, আমরা চাইলে ইফ এলস এর ভিতরেও কিন্তু ব্রেক কিওয়ার্ড ইউজ করতে পারি। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ভাই একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। ভাই আমরা আমরা হচ্ছে সিতে আর জাভাতে যেরকম স্ল্যাশ ইউজ করে মানে একটা হচ্ছে আপনার লাইনগুলো আলাদা করতে পারতাম। আপনি যখন ব্রেক ইউজ করার আগে প্রত্যেকটা কেসে মানে লাইনে কোনো স্পেস ছিল না বা লাইনগুলো আলাদা ছিল না। তো লাইনগুলো আলাদা করার জন্য কি আমরা এখানেও কি স্ল্যাশ এন ইউজ করব নিউ লাইন? স্ল্যাশ এন অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন হবে না, আমি একটু দেখাচ্ছি এই জিনিসটা। তো আমরা একটু ব্যাকে যাচ্ছি। ঠিক আছে? আমরা এখানে আসছি। ঠিক আছে? তো এই জায়গায় ছিলাম আর কি, ঠিক আছে না? জি, আচ্ছা, এই তো জায়গায় ছিল। আমরা কি করতে পারি, আমরা তো এখানে এইচটিএমএল গুলো ইউজ করতে পারি। ঠিক আছে না? পিএইচপি আর এইচটিএমএল একসাথে আমরা কম্বাইন করে ইউজ করতে পারি। পিএইচপি ফাইলের মধ্যে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, ব্রেক ট্যাগ যেটা আছে সেটা ব্যবহার করে দিতে পারি, বিআর ট্যাগ। ঠিক আছে? সো এখানে আমরা বিআর ট্যাগটা ইউজ করে দিলাম। এবার যদি আমরা রিলোড করি, প্রত্যেকটা লাইন বাই লাইন আসবে আর কি। বুঝে গেছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাব, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফ্রন্টে যাব। ঠিক আছে? তো আমি যদি এখন কন্ট্রোল ওয়াই প্রেস করি, আমাদের আগের জিনিসগুলো সেই নিয়ে আসবে আর কি। ঠিক আছে? এই যে কন্ট্রোল ওয়াই যদি প্রেস করি এখানে, সরি। হ্যাঁ ভাইয়া, ওই হ্যাঁ, ডিফল্ট বলেন। কিওয়ার্ড সময় এই কেসগুলোর শুরুতে ইউজ করতে হবে। ডিফল্ট ডিফল্ট কিওয়ার্ডটা কি আর বলেন। সবসময় ওই কেসগুলোর কি শুরুতে ইউজ করতে হবে, যখন কেসগুলো লিখবো এর আগে ইউজ করতে হবে? না, ডিফল্ট কিওয়ার্ড আপনি শুরুতে ইউজ করতে পারেন, শেষে ইউজ করতে পারেন। শুরুতে ইউজ করলে অবশ্যই ব্রেক ইউজ করতে হবে, আর শেষে ইউজ করলে ব্রেক ইউজ না করলেও চলবে। বুঝছেন? শেষে ইউজ করলে তো ভাইয়া কোনো কাজ আসতেছে না ডিফল্টটা। অবশ্যই কাজ করবে। ডিফল্ট আমরা শেষে ইউজ করি, সমস্যা নেই। কেন, আমরা একবার দেখি তাহলে এটা ব্রেক। ঠিক আছে? ওকে। সবার লাস্টে আমরা কি ইউজ করবো এখন, ডিফল্ট কিওয়ার্ড ইউজ করবো। ঠিক আছে? তো ডিফল্টের মধ্যে আমরা বলতে চাচ্ছি এখানে একো করে ইনভ্যালিড। ঠিক আছে? এই মেসেজটা আমরা দেখাতে চাচ্ছি। তো আমরা এখানে উম, যে ভ্যালুটা এখানে নাই আর কি, চেঞ্জ নাই, তো এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমরা যদি রিলোড করি, ইনভ্যালিড দেখাচ্ছে না, এই যে ডিফল্ট। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, হুম। ওই যখন শেষে দিব তার মানে তখন আগের কেসগুলো কিন্তু এক্সিকিউট করবে, আর শুরুতে দিয়ে দিলে পরের গুলো এক্সিকিউট করবে না। শুরুতে যদি দেন সেক্ষেত্রে অবশ্যই ডিফল্টের পরে ব্রেক ইউজ করতে হবে, এগুলাতে আমরা যেভাবে ইউজ করেছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা, অনেকগুলা কেসের সেম, মানে মনে করেন আপনি রেড এর জন্য সেম মেসেজ দিতে যাচ্ছেন, গ্রিন এর জন্য সেম মেসেজ দিতে যাচ্ছেন, ব্লুর জন্য সেম মেসেজ দিতে চাচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো কেসের জন্য সেম আউটপুট যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হবে। তো কেস গুলা একসাথে লিখে ফেলতে হবে। সাপোজ আমি
এখানে যদি আমরা বলছি হচ্ছে কি পিঙ্ক হলেও এই মেসেজটা সে দিবে, ঠিক আছে। তো এই যে দুইটা কেসের জন্য আমরা কি করলাম, অ্যাকচুয়ালি সেম মেসেজটা দিচ্ছি এখানে, ঠিক আছে। এভাবে লিখতে হবে, প্রত্যেকটা কেস একসাথে লিখে দিয়ে তারপর কমন যদি হয় সেক্ষেত্রে এভাবে লিখতে হবে, ঠিক আছে। তো আমি যদি এখন পিঙ্ক দিই, এই মেসেজটা সে প্রিন্ট করবে, এই যে দেখো, ঠিক আছে। তো রেড না দিয়ে আমরা সেক্ষেত্রে এইভাবে করে দিতে পারি যে আমাদের এখানে একটু ডাইনামিক করতে পারি, যেমন আমরা কালার নেম বলে দিতে পারি যে এখানে কি দেখাবে, যেই কালারটা আমরা ইনপুট দিচ্ছি সেটাই এখানে দেখাবে। তো আমরা যদি রিলোড করি, যে পিঙ্কই দেখাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝছেন কিনা সবাই এটা? জি ভাইয়া। ওকে, আশা করি এটা পারা যাবে। তো এবার আমরা একটু লুপস নিয়ে দেখবো, লুপ কিভাবে কাজ করে, ঠিক আছে। সো কোনো কাজ যদি আমাদের রিপিটেডলি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, লুপ ইউজ করি। অর্থাৎ একটা কাজকে রিপিটেডলি আমরা কন্টিনিউ করার জন্য লুপ ইউজ করি। সো প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের কাজের এফিসিয়েন্সি বাড়ানো, রিপিটেডলি কোড না লিখে। তো এই কাজটা অ্যাকচুয়ালি আমরা লুপের মাধ্যমে করতে পারি। যে কাজগুলা বা সেম টাইপের কাজগুলা যদি আমাদের কি হয়, আমাদের যদি একই ধরনের কাজগুলা বারবার রিপিট করতে হয় সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করতে পারি। লুপ কি করে, আমাদের একই ধরনের কাজগুলাকে সে আহ, বারবার রিপিট করে দেয় একটা লিমিট পর্যন্ত। মানে আমরা যতটুকু পর্যন্ত বলে দিব, সাপোজ আমরা বলতে চাচ্ছি একটা আহ, কাজকে সে অথবা একটা আউটপুটকে সে 100 বার দেখাবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 0 থেকে 100 টাইমস সেটা বলে দিতে পারি। যেমন এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে, আমরা যদি একটু আহ, দেখি, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করি এটা। যেমন আমরা যদি ফেসবুকে যাই, তো আমরা এখানে বলছি হচ্ছে কি ফেসবুক সাইন আপ পেজ যেটা আছে সেটাতে যদি একটু আসি, তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা গেলাম, এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন। সো এই কাজটা কিন্তু এখানে দেখেন, এই যে প্রত্যেকটা ইয়ার কিন্তু সেখানে এভাবে কিন্তু তৈরি করা হয়নি। এখানে জাস্ট একটা লুপ চালাই দেওয়া হয়েছে। সে কি করেছে, এই যে লাস্টের ডিজিটটাকে বারবার কি করেছে, ইনক্রিমেন্ট করেছে। এই যে দেখেন 5, 6, 7, শুরুর ডিজিট গুলা তো সেম, 8, 9, এভাবে করে প্রত্যেকটা ডিজিটকে সে ইনক্রিমেন্ট করেছে একটা একটা করে, ঠিক আছে। এই কাজটা রিপিটেড কাজ না একটা, মানে একই ধরনের কাজ বারবার আমাদের আপডেট করে করে করতে হচ্ছে একই ধরনের কাজ। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, লুপ ইউজ করতে পারি। লুপ ইউজ করলে সে কি করবে, সে একই ধরনের কাজটাকে একবারেই সে এক্সিকিউট করে পুরো কাজটা করে দিবে আর কি। বুঝতে পারছেন? সো আমরা একটু দেখবো আসলে পিএইচপি তে কি কি লুপ হতে পারে বা লুপ কিভাবে কাজ করে, সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। সো পিএইচপি তে নর্মালি আমরা হোয়াইল লুপ দেখি, ডু হোয়াইল দেখি, আর হচ্ছে ফর লুপ, আরেকটা আছে আমাদের ফর ইচ লুপ। সো প্রথমে আমরা একটু হোয়াইল লুপটা নিয়ে দেখবো আর কি, হোয়াইল লুপ কিভাবে কাজ করে। সো মনে করেন আমরা, আচ্ছা শুরুতেই আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা সাইন নাম দিয়ে এখানে একটা নাম্বার নিয়ে নিচ্ছি, নাম্বার ইকুয়াল টু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, তো প্রথমে আমাদের একটা হোয়াইল কিওয়ার্ড নিতে হবে। তো হোয়াইল কিওয়ার্ডটা আমরা নিয়ে নিই, এবং এইখানে তো আমাদের এই যে প্যারেন্থেসিস এর ভিতরে অ্যাকচুয়ালি বলে দিতে হবে, কন্ডিশন বলে দিতে হবে কখন লুপটা কাজ করবে। বা এই যে এটা হচ্ছে আমাদের এই যে কার্লি ব্রেসেস এর ভিতরের অংশটা হচ্ছে লুপের বডি, বা লুপের বডির মধ্যে যা কিছু থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে, লুপের বডির মধ্যে যা কিছু থাকবে সেগুলো সে এক্সিকিউট করতে থাকবে। সো মনে করেন এখানে লুপের বডি, এখানে কন্ডিশনটা মনে করেন 100 টাইমস ট্রু হইলো, তাহলে সে কি করবে, এই যে 100 টাইমস এখানের ভিতরের অংশটাকে এক্সিকিউট করবে। সাপোজ এখানে যদি আমরা ভিতরে একো দিয়ে যে কোনো একটা মেসেজ লিখে দেই, সেটাকে সে 100 টাইমস এক্সিকিউট করবে। তো এখানে মনে করেন আমরা একটা কন্ডিশন বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত নাম্বার এর ভ্যালুটা লেস দেন 20 হবে ততক্ষণ পর্যন্ত সে এই লুপটা এক্সিকিউট করতে থাকবে। তো সেই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটবে, আমরা এখানে সাপোজ বললাম একো, এখানে সে এভাবে প্রিন্ট করবে দি নাম্বার ইজ, নাম্বার ইজ প্রত্যেকবার প্রিন্ট করবে, এবং হচ্ছে কি আমাদের জন্য এখানে নাম্বারটাকে প্রিন্ট করবে।
সো নাম্বারটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। তো এভাবে করে সে আমাদের জন্য প্রিন্ট করবে এবং প্রত্যেকবার এখানে ব্রেক টেকটা প্রিন্ট করে নেবে। তো উই আর পরের লাইনে যাতে আসে, ঠিক আছে। আচ্ছা, সো যেমন এখন কিন্তু আমরা এই যে নাম্বারটাকে সেই 20, এই যে যতক্ষণ না পর্যন্ত 20 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতে থাকবে। এখন দেখেন এই যে নাম্বারটা 2, এই নাম্বারটা 20 থেকে কিন্তু লেস দেন 20 বা 20 থেকে ছোট, তো এটাকে সে একবার প্রিন্ট করবে। তো এটা যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে আপডেট করতেছি, এটা সব সময় 20 থেকে ছোট থেকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই নাম্বারটাকে আমরা এক এক করে বাড়িয়ে দিতে পারি, মানে একবার এক্সিকিউট হওয়ার পরে এটাকে আমরা 3 করে দিতে পারি, 4 করে দিতে পারি, 5 করে দিতে পারি। এই কাজটা করার জন্য আমরা ঠিক এটার পরের লাইনে গিয়ে আমরা ইনক্রিমেন্ট অপারেটর যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। সো ইনক্রিমেন্ট অপারেটর বা প্লাস প্লাস অপারেটর যেটা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নাম্বার প্লাস প্লাস মানে নাম্বারের ভ্যালুটা প্রত্যেকবার এক এক করে করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো এবার যদি আমরা একটু রিলোড করি এখানে, এই যে দেখেন সে কি করলো, প্রথমে এই যে নাম্বারটা চেক করলো, এখানে হোয়াইল লুপে আসলো, হোয়াইল লুপে আসার পরে সে প্রথমে নাম্বারটা চেক করলো এটা 20 থেকে ছোট কিনা। তো যখন দেখলো এটা 20 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা ট্রু, ট্রু হলেই সে এখানে আসলো এই লাইনে আসার পরে সে বললো হচ্ছে কি দি নাম্বার ইজ ট্রু। আচ্ছা, এরপরে গিয়ে সে কি করলো, নাম্বারটাকে এক বাড়িয়ে দিল, এই যে 2টাকে 3 করে ফেললো। সে আবার চেক করবে, সে এই যে 3 করার পরে এই কন্ডিশনটা আরেকবার চেক করবে, চেক করার পরে দেখলো এই কন্ডিশন আবার ট্রু, তখন সে আবার এখানে লুপের মধ্যে ঢুকলো। এভাবে করে 19 পর্যন্ত যাবে, ঠিক আছে। যখন দেখলো হচ্ছে 19 তখনও ট্রু, তখন সে আরেকবার এটাকে প্রিন্ট করলো এবং এরপরে গিয়ে এটার ভ্যালু হয়ে গেল এখন 20। 20 যখন হয়ে গেল তখন সে এটাকে আবার চেক করলো 20 লেস দেন 20 কিনা। তো এই কন্ডিশন ফলস, ঠিক আছে। এটা আমরা বলেছি লেস দেন, ইকুয়াল হলে কিন্তু না। সো এই কন্ডিশন ফলস, যখনই দেখলো এই কন্ডিশন ফলস তখন সে আর লুপে ঢুকে নাই, লুপ থেকে বের হয়ে গিয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন এই জিনিসটা, সবাই বুঝছেন? জি ভাই। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা, দাদা লুপের অ্যাকচুয়ালি একটা 3টা পার্ট সময় কিন্তু থাকে, একটু মুছে একটা দিয়ে হচ্ছে দেখবেন। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে লুপটা কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটার জন্য আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে বা বলে দিতে হবে। আমরা এখানে বলে দিয়েছি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে। আমরা বলেছি হচ্ছে 2 থেকে স্টার্ট হবে। আচ্ছা, সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে লুপের কন্ডিশন, মানে কোন কন্ডিশন ট্রু হলে লুপটা রান করবে। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তার যে পার্টটা সেটা হচ্ছে কি আমাদের আপডেট। সো আমরা যদি এখানে লুপটাকে কি করতে চাই, আপডেট করতে চাই, এই যে ভ্যালুটাকে আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে কি করে দিলাম 1 1 করে করে আপডেট করতেছি। আমরা চাইলে 2 করে আপডেট করতে পারতাম না, আমরা প্লাস ইকুয়াল টু আমরা দেখেছিলাম না, অ্যাসাইনমেন্ট উইথ এরিথমেটিক অপারেটর, ঠিক আছে না, এভাবে করে অর্থাৎ 2 2 করে বাড়বে। তো আমরা যদি এখানে বলে দিই 5 করে করে বাড়বে, ঠিক আছে, এভাবে কিন্তু করা যাবে। বুঝে গেছে? এখন কথা হচ্ছে আমরা যদি প্লাস প্লাস এই যে এই অংশটা আমরা যদি না দিতাম, আপডেট অংশটা যদি আমরা না দিতাম, তাহলে কি ঘটনা ঘটতো বলতে পারবেন কেউ? ভাই ইনফিনিটি লুপ, হুম, ইনফিনিটি হ্যাঁ, লুপ। ইনফাইনাইট লুপ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন প্রথম চেক করলাম, এই যে প্রথমে নাম্বারটা সে নিল 2, এখানে আসবে, আসার পরে চেক করে দেখলো হচ্ছে কি 2টা লেস দেন 20, তখন সে এটা প্রিন্ট করবে। আচ্ছা, এখন এই নাম্বারটাকে কি আমরা ইনক্রিমেন্ট করেছি? করি নাই, এটা কিন্তু এখনো 2 থেকে গেছে। সে আবার চেক করবে, So, আবার দেখলো হচ্ছে এটা 20 থেকে ছোট, এভাবে করে সে বারবার চেক করতে থাকবে, বারবার এই কন্ডিশনটা ট্রু হতে থাকবে এবং লুপটা ইনফাইনিট টাইমস পর্যন্ত চলতে থাকবে। বুঝে গেছে? তখন ব্রাউজার ক্র্যাশ করবে আর কি, ইনফাইনিট পর্যন্ত টাইম পর্যন্ত যদি চলে আসে। যেমন আমি যদি এখানে লুপটা চালাই, এটা কিন্তু ঘুরতেই থাকবে, এই যে দেখেন, এই যে দেখেন এই জিনিসটা ঘুরতেই আছে, ঠিক আছে। বুঝতে পারছেন? হুম, বুঝছেন আপনারা এটা? বুঝছি ভাইয়া। ওকে। সো আচ্ছা, এটা আমরা একটা লুপ দেখলাম, এটা হচ্ছে হোয়াইল লুপ। সো আরো কিছু লুপ আছে, যেমন হচ্ছে কি আমরা ফর লুপ যেটা। আচ্ছা, লুপের ভিতরে আবার আমরা চাইলে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিভাবে?
যেমন এখানে আপনি বলতে চাচ্ছেন যদি আমরা এখানে কন্ডিশন দিলাম 20 পর্যন্ত, ঠিক আছে, এখানে ভিতরে এসে আমরা বললাম হচ্ছে কি আহ, যদি এটা 10 পর্যন্ত চলে আসে, লুপটা চলে 10 পর্যন্ত চলে, এরপর আমরা সেটাকে স্টপ করে দিতে চাচ্ছি লুপটাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি ইফ এই যে নাম্বার যেটা আসতেছে সেটা আপডেট হওয়ার পরে সেটা যদি ইকুয়াল ইকুয়াল আমাদের কত হয়ে যায়, 10 হয়ে যায়, 10 এর সমান হয়ে যায়, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে লুপটাকে ব্রেক করে দিব, ঠিক আছে। তাইলে আমরা এখানে বলতে পারি ব্রেক, ঠিক আছে। একই লাইনে লিখতে পারেন, পরের লাইনেও লিখতে পারেন, সমস্যা নাই, কার্লি ব্রেসেস দিয়ে পরের লাইনেও লেখা যাবে, ঠিক আছে। তো আমরা কি বললাম, যখনই নাম্বারের ভ্যালুটা 10 এর সমান হয়ে যাবে এই লুপটা ব্রেক হয়ে যাবে, তার মানে লুপটা আর চলবে না, এই অংশটা আর এক্সিকিউট হবে না। তো আমরা যদি এখন রিলোড করি, সে কত পর্যন্ত প্রিন্ট করবে, 9 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে না। এই যে দেখেন 9 পর্যন্ত প্রিন্ট করেছে, যখনই ভ্যালুটা 10 এর সমান হয়ে গেছে তখন সে ব্রেক করে দিয়েছে। আচ্ছা, যদি আমরা এখানে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ লিখতাম তাহলে কি কাজ হতো, কন্টিনিউ একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো কন্টিনিউ কি কাজ করে, তো যখনই দেখবে হচ্ছে এটা 10 এর ইকুয়াল বা 10 এর সমান হয়ে গেছে, তখন সে কি করবে, আবার এর পরের লাইনে না গিয়ে আবার সে লুপে ব্যাক করবে, লুপের কন্ডিশনে ব্যাক করবে। তার মানে 10টাকে সে প্রিন্ট করবে না, এর পরের অংশ থেকে সে প্রিন্ট করবে, অর্থাৎ 10 ছাড়া বাকি সবগুলাকে সে প্রিন্ট করবে। আমরা যদি একটু রিলোড করি, ও সরি, আমাদের এখানে আহ এটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে। কেন, কারণ হচ্ছে যখনই সে দেখলো হচ্ছে 10 এর ইকুয়াল, তখন সে এদিকে আর ব্যাক করতে পারতেছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, যেমন আমাদের এই যে আপডেট করার পরেই সে কন্টিনিউটা দিবে, মানে কন্টিনিউটা করবে। তো আমরা যদি একটু রিলোড করে নিই, এই যে দেখেন এখন। আচ্ছা, এখন যে কাজটা হয়েছে, আমরা আপডেটটাকে যদি এখানে যে আপডেট পার্টটা আছে, ঠিক আছে, সেটাকে যদি আমরা সবার লাস্টে নিয়ে যাই, তাহলে কি হচ্ছিল, একটু আগে আমরা যেটা করেছিলাম, আমরা যদি একটু এই যে এটাতে আসি, এটাতে কি প্রবলেম হচ্ছিল, ইনফাইনাইট লুপ কেন হচ্ছিল, কারণ হচ্ছে আমরা যখনই এই যে নাম্বারের ভ্যালুটা আপডেট হয়ে কত হচ্ছিল আমাদের 10 এর ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন সে কি করতেছিল, আবার লুপে ব্যাক করতেছিল এবং এই যে কন্ডিশনটা চেক করতেছিল, নাম্বারটা 20 থেকে ছোট কিনা। সো 10 যখন, তখন 20 থেকে ছোট, তখন সে আবার এই লাইনে আসতেছিল, আসার পরে দেখতেছিল সেটা, এটা আবার কি করা, কন্টিনিউ করা, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আপডেটটাকে অবশ্যই কি করতে হবে, এই এই যে কন্টিনিউর আগে রাখতে হবে। তখন যে কাজটা হবে, তখন সে যখনই একবার হচ্ছে 10টাকে পাবে, কন্টিনিউ করবে, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আমরা একদম শুরুতে মনে করেন আপডেট করে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন, সো তখন সে কি করলো, এই যে 10 ছাড়া বাকি সবগুলাকে প্রিন্ট করেছে না। তো এক্ষেত্রে ইনফাইনিট লুপ হচ্ছে না কেন, এক্ষেত্রে ইনফাইনিট লুপ হচ্ছে না কারণ হচ্ছে যখনই এই যে নাম্বারের ভ্যালুটা 10 এর ইকুয়াল হলো, ঠিক আছে, তখন সে কন্টিনিউতে গেল, তার মানে পরের লাইনে সে যাবে না, কন্টিনিউতে যাওয়া মানে সে এখানে আবার চলে আসলো, ঠিক আছে। সো দেখলো হচ্ছে কি আমাদের নাম্বারটা <20 এবং এখানে আসলো এই লাইনে, তখন সে কত করে ফেললো, এটাকে 11 করে ফেললো, তার মানে এই কন্ডিশন এখন ফলস হয়ে গেছে, তখন সে আবার এটাকে প্রিন্ট করবে, সেই জন্য এখানে 10 ছাড়া বাকি সবগুলোকে প্রিন্ট করেছে, বুঝতে পারছেন? হুম। জি। হ্যাঁ, এটা একটু আচ্ছা, বুঝিনি। এটাকে আমরা যেটা করেছি এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে গিয়ে ইনক্রিমেন্ট করেছি। আমরা চাইলে প্রি ইনক্রিমেন্টও করে দিতে পারি বা শুরুতে ইনক্রিমেন্ট করতে পারি, ঠিক আছে, এভাবেও করা যাবে। কেউ কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ ভাইয়া, ওই একটু বুঝিনি এই বলেন। কোডটা, এই কোডটা বুঝতে পারিনি আমি ওই সময়। ওই 10-এর যে ব্যাপারটা বলছিলেন। আচ্ছা, কন্টিনিউ কন্টিনিউ অ্যাকচুয়ালি কি কাজ করে, যখন ভ্যালুটা এই যে কন্ডিশনটা ট্রু হবে, তখন সে এর পরের লাইনে যাবে না, আবার সে এই লুপের কন্ডিশনে চলে যাবে, এখান থেকে ব্যাক করে লুপের কন্ডিশনে চলে যাবে, ঠিক আছে। তো লুপের কন্ডিশনে যদি চলে যায় তাহলে 10টা কি কি সে প্রিন্ট করবে, এই জায়গায় যখনই 10 ইকুয়াল হয়ে যাবে, তখন তো এই লাইন থেকে সে সরাসরি এখানে ব্যাক করতেছে, বুঝছেন। হ্যাঁ ভাইয়া সে বুঝছি। কারণে 10 প্রিন্ট করে নাই, বাকি সবগুলোকে প্রিন্ট করছে। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এটা হোয়াইল লুপের একটা সিনট্যাক্স আমরা দেখলাম, হোয়াইল লুপটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতেও কিন্তু লেখা যায়। সো সেটা কিভাবে,
আমরা সেম হোয়াইল লুপটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে চাইলে লিখতে পারি। আমরা যদি এটাকে একটু কমেন্ট করে রাখি, তো কিভাবে সেটা, আমরা সাপোজ এখানে হোয়াইল লিখলাম, হোয়াইল লেখার পরে সাপোজ আমরা এখানে বলতে চাচ্ছি নাম্বারের ভ্যালুটা লেস দেন 10 হলে সে আমাদের জন্য প্রিন্ট করবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে কার্লি ব্রেসিস না দিয়ে কোলন সাইন দিব, ঠিক আছে, কোলন অপারেটর যেটা আছে সেটা দিব, এবং এখানে আমরা বাকি কোডটুকু লিখবো। সাপোজ হচ্ছে আমরা এখানে বলতে চাচ্ছি সে একু করবে, একু করবে, তাহলে কোনটা একু করবে, সে আমাদের নাম্বারটাকে একু করবে। এবং এটার সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে দিতে যাচ্ছি, এই যে স্ট্রিং কনক্যাটেনেশন করতেছি, এই যে বিআর টাইপ, ঠিক আছে, ডট দিয়ে কনক্যাটেনেশন করলাম, অ্যাডজাস্ট করে দিচ্ছি প্রত্যেকবার যাতে ব্রেক টেকটা তৈরি করে সে। এবং আমরা নাম্বারটাকে আপডেট করলাম, আচ্ছা আপডেট করলাম প্লাস প্লাস। এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা এখানে কার্লি ব্রেসিস ইউজ করেছিলাম, কার্লি ব্রেসিস এই জায়গায় এন্ড করেছিলাম, যার কারণে আমরা বুঝতে পারতেছিলাম এই অংশটা হচ্ছে লুপের বডি। এখানে কিন্তু লুপের কোনটা বডি বা এন্ড কোথায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এই লুপটা স্টার্ট করেছি, এটা কিন্তু কোনো জায়গায় এন্ডিং পয়েন্ট নাই, ঠিক আছে। সো এন্ডিং পয়েন্ট ডিক্লেয়ার করার জন্য আমরা জাস্ট সিম্পলি এখানে লিখতে পারি এন্ড পয়েন্ট, এভাবে আমরা একটা কিওয়ার্ড লিখে দিতে পারি। তো এন্ড পয়েন্ট লিখে দিলে তখন সে অটোমেটিক ধরে নেবে হচ্ছে এই জায়গায় লুপটা এন্ড করা হয়ে গেছে, ঠিক আছে। এবার সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করলাম, এরপরে এই যে দেখেন, ঠিক আছে, বুঝে গেছে। এইটা আরেকটা সিনট্যাক্স আর কি, অল্টারনেটিভ সিনট্যাক্স। ভাইয়া বলেন। ভাইয়া ফার্স্ট হোয়াইলটাতে আপনি যখন মানে নাম্বারটা লেস দেন 20 ছিল, তো তখন আপনি হচ্ছে মানে আহ, প্রথম 10টা নাম্বার প্রিন্ট করার জন্য হচ্ছে আপনি ইফ স্টেটমেন্ট আনছেন, কন্ডিশনাল স্টেটমেন্টটা আনছেন, কিন্তু ওইখানে তো ভাইয়া 10 ছাড়া বাকি সব প্রিন্ট হয়েছে। মানে আপনি বলছিলেন যে ফার্স্টের 10টা ডিজিট প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে হোয়াইলের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আনতেছি, বাট ওই কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে তো ভাই শুধু 10 ছাড়া বাকি সবগুলো প্রিন্ট হয়েছে। ওই ব্যাপারটা একটু বুঝি নাই ভাই, আরেকবার যদি বলতেন। আচ্ছা, এটার আগে এটা তো আমরা কন্টিনিউ দেওয়ার পরে হয়েছে, কন্টিনিউ দেওয়ার আগে আমরা ওইখানে একটা ব্রেক ইউজ করেছিলাম, ব্রেক কিওয়ার্ড, ঠিক আছে না। তো ব্রেক কিওয়ার্ড ইউজ করলে তখন হচ্ছে কি করতেছিল, সে এই জায়গায় ব্রেক হয়ে যাচ্ছিল, 10 পর্যন্তই প্রিন্ট হচ্ছিল না। কন্টিনিউ অ্যাকচুয়ালি কি করে, হ্যালো, শোনা যাচ্ছে না নেট কিছু। নেট কি আমার চলে গেল না ভাইয়ের চলে গেল? এটাই তো বুঝছিস না, আমাদের ঠিক আছে, মেবি বাইরে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ। একটু ওয়েট করে দেখি।
স্যার আছেন? আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি একটু প্রবলেম করতেছে, হঠাৎ করে চলে নেট গেছে। ডিস্টার্ব দিচ্ছে? এখন দেখি। আচ্ছা, যতটুকু নিতে পারে আর কি, ব্যাটারিতে চার্জ নাই দেখতেছি। আচ্ছা, সমস্যা নাই। একজন একটা কোয়েশ্চেন করছিলেন, ওইটার আনসার দিয়ে ফেলি, ঠিক আছে? জি বাকিটা ভাইয়া। দেখি আমরা ইলেকট্রিসিটি আসে না। সো আমরা যে বিষয়টা বলছিলাম, আচ্ছা, সো আমাদের এখানে কন্টিনিউ একটা কিওয়ার্ড ছিল, ঠিক আছে না? আরেকটা ছিল হচ্ছে আমরা এর আগে ইউজ করেছিলাম হচ্ছে ব্রেক কিওয়ার্ড। সো ব্রেক কিওয়ার্ড যদি আমরা ইউজ করি, তখন যখন সে এই যে নাম্বারের ভ্যালুটা 10 এর ইকুয়াল হয়ে যাবে, তখন সে কি করবে, এই জায়গা থেকে কোডের এক্সিকিউশনটা অফ করে দিবে। তার মানে এই লুপ থেকে সে বের হয়ে যাবে। যখনই ব্রেক কিওয়ার্ড পাবে তখন সে এক্সিকিউশন অফ করে দিবে। তার মানে এই লুপটা থেকে সে টোটালি বের হয়ে যাবে। আমরা যদি এখন রিলোড করি একটু, এই যে দেখেন এখানে সে 9 পর্যন্ত নিয়েছে আর কি, ঠিক আছে? আমরা ওই যে আপডেট পার্টটা একটু শুরুতে রেখেছি, সেই কারণে এটা নিচে রাখতে পারতাম আর কি। বুঝতে পারছেন? বাট কন্টিনিউ দিলে যেটা হয়, যখনই এই কন্ডিশন ট্রু হবে তখন সে পরের লাইনে যাবে না, সে আবার কোডের যে লুপের কন্ডিশন যেটা আছে সেটাতে চলে যায়, ঠিক আছে? সো যেহেতু পরের লাইনে যাচ্ছে না, আমাদের একুর লাইনটা বা প্রিন্টের লাইনটা কোথায়, এটার এই কন্ডিশনের পরে না, ঠিক আছে? সো যখনই সে কন্টিনিউ কিওয়ার্ডটা পাচ্ছে, তখন তো এই পরের লাইনে যেতে পারতেছে না, যার কারণে ওই নাম্বারটা ছাড়া বাকিগুলাকে প্রিন্ট করতেছিল আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আসলে এখানে কিওয়ার্ডের কারণে জিনিস কোডটা এরকম হচ্ছিল। হ্যাঁ, আমরা দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারি। একটা হচ্ছে ব্রেক, মানে কোন জায়গায় এক্সিকিউশনটা অ্যাকচুয়ালি অফ করে দিব, কোন কন্ডিশন ট্রু হলে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের কি হতে পারে, একটা হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড, অর্থাৎ একটা স্পেসিফিক জায়গা ছাড়া বাকি সবগুলোকে আমরা প্রিন্ট করবো, এই ধরনের আর কি। জি ভাইয়া, ভাইয়া বুঝতে কারো পারছি। কোয়েশ্চেন আছে? হ্যাঁ। কন্টিনিউ থাকলে কি আমার একটা নিচের লাইন কোশ্চেন ছিল করবে না? যে আমরা প্র্যাকটিক্যালি এই লুপের কাজগুলো কিভাবে ব্যবহার করব? ধরুন ফেসবুকে যদি কোথায় ব্যবহার হয়েছে এই লুপের কাজটা, আমরা তো এখানে সংখ্যা দিয়ে বুঝতেছি, কিন্তু কাজ করতে গেলে অনেক কমপ্লেক্স কাজগুলা। ওখানে শুধু সংখ্যা দিয়ে কাজ হয় না, লুপের কাজ। তো যদি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বুঝাই দিতেন লুপের কাজ কোথায় হয় বা কিভাবে হয়। একটু আগে আমরা দেখলাম না লুপের কাজটা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বাট একটু আগে আমরা ওই যে ফেসবুকের যে এটা একটা আমাদের ইয়ার্ড ছিল, ঠিক আছে, ওটাতে দেখলাম না। সরি স্যার, ওই ফার্স্টের দিকে একটু মিস করছিলাম লেকচারটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, একটা মিনিট, আমার এখানে ইলেকট্রিসিটি আসছে, আমি একটু কানেক্ট করে নিচ্ছি, সবাই একটু ওয়েট করো। আচ্ছা, হ্যাঁ বলেন, কি জানি বলছিলেন, একটা কোয়েশ্চেন করছিলেন।
এই ধরে লুপের রাখতে পারি। কাজগুলো প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার হয় বা কোথায় বুঝবো যে আমরা এখানে লুপের কাজ দরকার? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের রিপিটেড কাজগুলোর ক্ষেত্রে লুপ প্রয়োজন হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম ফেসবুকের যে ইয়াটা ছিল আর কি, যে সাইন আপ পেজটা, সেটাতে আমরা একটা দেখেছিলাম। যেমন হচ্ছে আমরা আরেকবার আসি সেটাতে। এই যে এই জায়গায়, ঠিক আছে, এগুলো সেম কাজটা রিপিটেডলি হয়েছে আর কি, জাস্ট লাস্টের নাম্বারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এক এক করে করে ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। এটা আমরা লুপ ইউজ করতে পারি এই কাজটা করার জন্য, ঠিক আছে। আরেকটা কাজ হতে পারে, যেমন আমরা যদি একটু আসি এখানে, সাপোজ আমরা স্টার টেকে যে ওয়েবসাইট, ঠিক আছে, এটাতে যদি একটু ওকে, এখানে যদি আমরা একটু আসি, এই যে দেখেন, এই কার্ড গুলা সবগুলো সেম না, দেখতে হ্যাঁ, পাচ্ছেন আপনারা? কার্ড গুলা সবগুলো সেম না, হ্যাঁ, একই ডিজাইন। সেম সাইজ। হ্যাঁ, সবগুলো সাইজ একই, ডিজাইন একই। সো আমরা যদি বারবার আহ, একটা কার্ড তৈরি করি, বা এই ধরনের, তো এখানে মনে করেন অসংখ্য কার্ড হতে পারে, ঠিক আছে, তখন কাজটা কিন্তু এফিসিয়েন্ট হবে না। তো আমাদের যদি প্রত্যেকবার নতুন করে কার্ড তৈরি করা লাগে, তো আমরা লুপ ইউজ করে অ্যাকচুয়ালি যে কাজটা করতে পারি, এটার একটা স্ট্রাকচার তৈরি করে রাখতে পারি। যখন যখন কেউ নিউলি একটা বাটনে প্রেস করবে, তখন ওর কাছে একটা ফর্ম আসবে, যখন সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, এই ধরনের একটা কার্ড ক্লায়েন্ট সাইডে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা আমরা অ্যাকচুয়ালি লুপ দিয়ে করতে পারি না, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। লুপের ভিতরে এটার স্ট্রাকচারটা তৈরি করে রাখলাম আর কি। বুঝতে পারছেন? যেটা অ্যাডমিন প্যানেল থেকে করা হবে আর কি, ইউজারদের জন্য হ্যাঁ, না, জাস্ট অ্যাডমিনদের জন্য। হ্যাঁ, না, আমাদের তো এডমিন প্যানেল থাকবে, ইউজার অ্যাকাউন্ট থাকবে বিভিন্ন সময় আর কি। সো বিভিন্ন জায়গায় যেখানে রিকোয়ারমেন্ট হবে সেখানে, আহ, যেখানে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে আর কি, ওই অনুযায়ী আমাদের ডিসিশনটা নিতে হবে। বুঝছেন? জি, আচ্ছা, যাই হোক, এটা আশা করি আপনারা সামনে যখন আরেকটু আমরা আগাবো, তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কখন আমরা ভাইয়া কোনটা আমরা ইউজ করবো। জি, আমরা এই কাজটা তো শুধু মানে স্পেসিফিক নাম্বারের ক্ষেত্রেই করতে পারবো ভাইয়া, কজ হচ্ছে আমি যদি এখানে অনেকগুলা নাম যদি ইনপুট নিতে চাই, সেম রিপিটেশন তো আমি নাম দিয়ে করতে পারবো না, তাই না? বুঝি নাই অনেক কিরকম। মানে যেরকম এখানে হচ্ছে আপনার একটার পর একটা নাম্বার আসতেছে, মানে আমরা +1 এড করি আর +2 করে যাই করে আমরা হচ্ছে অনেকগুলো নাম্বার পর পর আনতে পারতেছি, বাট যখন আমাদের অনেকগুলো নাম বা অন্য কোনো ইনফরমেশন দরকার হবে সেগুলোর ক্ষেত্রে তো আলাদা আলাদাই করতে হবে। সেগুলো আমরা ডাইনামিক করতে পারি, যেমন আমরা একটু আগে করেছিলাম না সুইচের মধ্যে। এই যে আমরা এখানে লাস্টে দিয়ে কি করে দিয়েছিলাম, এই যে যেই কালারটাই দিচ্ছিল ইউজার, সেটাই আমরা নিচ্ছিলাম এখান থেকে, ঠিক আছে না? এই সেটাই সেটাই হচ্ছে, মানে আমার লুপের ভিতরে তখন কেস ইউজ করতে হবে। না, লুপের ভিতরে কেস ইউজ করতে হবে যে এরকম না অ্যাকচুয়ালি, যেখানে কেস আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সেখানে ইউজ করতে হবে। বাট আমরা ডাইনামিক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে তো আমরা হার্ড কোডে ভ্যালু দিয়েছি, অ্যাকচুয়ালি তো আমাদের হার্ড কোডে ভ্যালু থাকবে না, ঠিক আছে না? আমাদের তো জি ইউজার থেকে আসবে। So, এই জায়গাটায় আমাদের ইউজারের ভ্যালুটা বসবে, সেটাই তো এ ক্যারি করতেছে না। একে যে জি জায়গায় বসাবো সেই জায়গায় তো সে ডাইনামিক হয়ে যাবে। বুঝছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটা আমরা সামনের দিকে গেলে আর একটু ক্লিয়ার হবো, সুপার গ্লোবাল দিয়ে আমরা কাজগুলা করব। সো এগুলা তো আমরা এখনো করি নাই। সো এগুলা সামনে গেলে আপনারা পাবেন আর কি। সো যেটা হোয়াইল লুপ, ক্লিয়ার তো না সবার? জি, ক্লিয়ার। ওকে, আমরা আরেকটা লুপ দেখতে পারি, সেটা হচ্ছে ডু হোয়াইল। সো অনেকটা হোয়াইল লুপের মতোই কাজ করে সে। সো এখানেও আমরা ইনিশিয়ালাইজেশনটা লুপের বাইরে চাইলে রাখতে পারি। সো শুরুতে আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি এখানে সেম ভাবে।
সো আমরা এই জায়গাটায় মনে করেন একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেম ভাবে নাম দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি একটা নাম্বার, সাপোজ 1, যে কোনো নাম্বার বা যে কোনো ঠিকানা নেওয়া যাবে। সো ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, প্রথমে আমাদের ডু ব্লকটা লিখতে হবে ডু কিওয়ার্ডের মধ্যে। সো আমরা এখানে দিয়ে দিলাম ডু। সো এখানে আমাদের কোনো ধরনের কন্ডিশন থাকবে না, এটা হচ্ছে ডু ব্লকের বডি। সো এখানে কি কাজ করবে সেই বিষয়টা আমরা এখানে বলে দিতে পারি, সে কি কাজ করবে সো কি করবে সে আমরা একু করতে চাচ্ছি, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা যে নাম্বারটা অ্যাকচুয়ালি পাচ্ছি সেটা, তো এটা একটু করবে সে। এবং একু করার পরে আমরা বলতে চাচ্ছি এটা একবার করে করে আপডেট হতে থাকবে। সো আমরা আপডেট পার্টটাও কিন্তু ডো যে আমাদের ব্লকটা আছে সেখানে দিয়ে দিই, তো এখানে আপডেট করে দিলাম। এবার এটা কোন কন্ডিশন ট্রু হলে এই ডো এর ভেতরের অংশ রান করবে সেই জিনিসটা আমাদের বলে দিতে হবে। তো সেটা আমরা অ্যাকচুয়ালি কোথায় বলে দিব, সেটা আমরা হোয়াইল কিওয়ার্ডের মাধ্যমে এখানে এই কন্ডিশনটা এই জায়গাটায় দিয়ে দিব। তো আমাদের কন্ডিশনটা হচ্ছে কি, নাম্বারের ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত লেস দেন 5 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকে। এবার যদি আমরা একটু রিলোড করে দেখি এখানে, আচ্ছা এখানে আমরা একটু ব্রাইট টেক্সট যদি ইউজ করে দিতাম তাহলে সুবিধা হতো। সো ক্লিয়ার টেক্সটটাকে এখানে ইউজ করে দিলাম। So, এবার যদি আমরা একটু রিলোড করি এই যে, ঠিক আছে। আচ্ছা এখন হোয়াইল লুপ এবং ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা বলছি হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত লেস দেন 5 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ কন্ডিশনটা কিন্তু সে সবার লাস্টে গিয়ে চেক করতেছে, প্রথমে আপডেট করে নিচ্ছে, এরপরে সবার লাস্টে গিয়ে কন্ডিশন চেক করতেছে। তো আমরা যদি এখানে 6 করে দিই, ঠিক আছে, সো কন্ডিশন ওয়াইজ এটা ফলস না এখন, ঠিক আছে কিনা, কন্ডিশন ওয়াইজ লুপটা এখন ফলস না, এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে না, আমরা চেক করেছি হচ্ছে লেস দেন 5 হলে তখনই লুপটা রান করবে, বাট এখানে আমরা ভ্যালু দিয়েছি হচ্ছে 6। তো 6 তো 5 থেকে ছোট না, ঠিক আছে। এবার যদি আমরা একটু রান করি দেখেন, এই যে প্রথমবারই কিন্তু সে 6টাকে প্রিন্ট করে নিয়েছে, কেন, সে কন্ডিশনটা চেক করতেছে কিন্তু পরে গিয়ে, তার আগে ডু এর কাজটা করে নিয়েছে। এই যে ডু এর মধ্যে সে প্রথমে কি করলো, এই যে 51 নাম্বার লাইনটাকে রিড করেছে, তারপর 52 তে গেছে, 52 তে যাওয়ার পরে সে দেখতেছে এখানে এই যে নাম্বারটাকে আমরা প্রিন্ট করতে বলেছি, তারপর সে এটাকে এক বাড়িয়ে নিল বা আপডেট করে নিল, 6 থেকে 7 করলো, তারপর গিয়ে সে কন্ডিশনটা চেক করতেছে, যার কারণে এই লাইনটা একবার এক্সিকিউট হয়ে গেছে। অর্থাৎ আমাদের কন্ডিশন ফলস হলেও সে একবার এক্সিকিউট, ওয়ান টাইম এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ডু হোয়াইল এবং হোয়াইলের মধ্যে পার্থক্য আর কি। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এরপরে আমাদের যেটা আছে ফর লুপ, এটা আশা করি আপনারা পারবেন, ডু হোয়াইল এবং হোয়াইল। সো আমরা এখন একটু ফর লুপটা নিয়ে দেখবো। তো ফর লুপ কিভাবে কাজ করে, আমাদের ফর কিওয়ার্ডের মাধ্যমে সেটা কাজ করে, ঠিক আছে। তো একটা লুপ অ্যাকচুয়ালি কতক্ষণ পর্যন্ত চলবে বা আমরা লিমিটেশন যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে নর্মালি আমরা ফর লুপ ইউজ করি, স্পেসিফিক স্পেসিফিক নাম্বার পর্যন্ত সাপোজ একটা লুপ চলবে, আমরা জানি কতটুকু পর্যন্ত এই লুপটা কাউন্ট হতে পারে বা চলতে পারে, সেক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করতে পারি। সো ফর লুপের তিনটা পার্ট, আমরা এই যে প্রত্যেকটা লুপের তিনটা পার্টটাকে আমরা বলেছিলাম একটা ইনিশিয়ালাইজেশন। তো ফর লুপের ক্ষেত্রে এই ইনিশিয়ালাইজেশনটা আমরা চাইলে এখানে এই প্যারেন্থেসিস এর ভিতরে বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে করতে পারি ফর কিওয়ার্ডের সাথে যেটা আছে। তো এখানে আমরা সাপোজ বলে দিতে পারি, আমরা নাম্বার দিয়ে একটা ভেরিয়েবল এখানে ডিক্লার করে নিতে পারি এবং ভেরিয়েবলটার ভ্যালু সাপোজ আমরা 1 দিয়ে দিই, ঠিক আছে। এরপর পরের যে অংশটা সেটা হচ্ছে কি আমাদের কন্ডিশন পার্ট। সো ফর লুপের কন্ডিশন, কোন কন্ডিশন ট্রু হলে লুপটা রান করবে। সো আমরা এখানে সেম ভাবে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, লেস দেন 10 মনে করে, ঠিক আছে, নাম্বার লেস দেন 10, এইভাবে আমরা কন্ডিশনটা দিয়ে দিই। সো এরপরে গিয়ে আমাদের হচ্ছে কি আপডেট পার্ট। সো আপডেট পার্টটাও আমরা এখানে জাস্ট বলে দিতে পারি নাম্বারটা এক এক করে করে বাড়বে প্রত্যেক, এবং এই কন্ডিশনটা ট্রু হলে সে আমাদের কি কাজটা করবে, এটা হচ্ছে সেই ফর লুপের বডি। অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে তখন সে এই বডির ভিতরে যা কিছু থাকবে সেগুলাকে এক্সিকিউট করতে থাকবে। তো সেম ভাবে আমরা একটু করছি এখানে, দি নাম্বার ইজ নাম্বার ইজ, তো এখানে আমরা জাস্ট নাম্বারটাকে প্রিন্ট করে দিচ্ছি।
এবং প্রত্যেকবার আমরা একটা ব্রেক টেক ইউজ করছি এখানে, ঠিক আছে। তো আমরা রিলোড করে নিলাম। এই যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কি করেছে, এটাকে রান করেছে, ঠিক আছে। প্রথমে সে চেক করলো নাম্বারের ভ্যালু ওয়ান থেকে স্টার্ট করেছে, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করলাম। ওয়ান থেকে স্টার্ট করার পরে সে এটাকে চেক করলো এই যে কন্ডিশনটা ট্রু কিনা। যখন দেখলো 1 10 থেকে ছোট, কন্ডিশন ট্রু, তখন সে এই লুপের মধ্যে ঢুকলো। ঢোকার পরে সে আবার ব্যাক করার সময় রিভার্সে ব্যাক করে। কিভাবে? সে ব্যাক করার সময় এই যে প্রথমে সে এটাকে আপডেট করে নিল, অর্থাৎ এখন নাম্বারের ভ্যালুটা 2 করে নিল, তারপর গিয়ে সে এটা কন্ডিশনটাকে চেক করলো। চেক করার পরে যখন দেখলো 2টাও 10 থেকে ছোট, তখন সে এটাকে আবার এক্সিকিউট করলো, ঠিক আছে। এইভাবে করে সে 9 পর্যন্ত যাবে, তারপর আবার আপডেট করবে। যখন 10 হয়ে গেল এই কন্ডিশন ফলস, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। বুঝে গেছে? এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন এই পার্টটা আমি মনে করেন এখানে না রেখে চাইলে আমরা এটা কোথায় দিতে পারি, এখানে মনে করেন আমি এটাকে ডিক্লার করলাম। এখনো সেম কাজটাই করবে সে। এই যে দেখেন, কারণ হচ্ছে এই পার্টটা অপশনাল, ঠিক আছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। বুঝছেন কি না? এই পার্ট গুলো কিন্তু অপশনাল লোকের মধ্যে, বাট এগুলা টেকনিক্যালি রিকোয়ার্ড। মানে এগুলো না দিলে তো আবার অনেক সময় আমাদের, যেমন আমি আপডেট যদি পার্টটা না দেই, তাহলে লুপটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে, ঠিক আছে না? তো টেকনিক্যালি রিকোয়ার্ড। বুঝছেন? আচ্ছা, তো আশা করি এগুলা পারা যাবে। যেমন ফর লুপের মধ্যেও আপনারা কি করতে পারেন, এখানে ফর লুপের ভিতরে আমরা কি করতে পারি, আবার চাইলে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো ফর ইচ লুপটা আমরা এটা এর সাথে করব, কারণ হচ্ছে এটা এর সাথে রিলেটেড। তো এটা একটা এর মেথডের মতো কাজ করে আর কি। আচ্ছা, যাই হোক, এরে যেহেতু এখনো পড়ি নাই আমরা, সেটা সামনে এরে পড়ার সময় করব। তো এখানে আমরা নেস্টেড লুপ কিভাবে তৈরি করব, মানে একটা লুপের ভিতরে আরো একটা লুপ থাকবে, ঠিক আছে। তো সেই কাজটা আমরা কিভাবে করব, এখন মনে করেন আপনি এখানে 10 পর্যন্ত, সাপোজ এখানে আমি 20 পর্যন্ত প্রিন্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো প্রত্যেকটা নাম্বারের সাথে আবার কি থাকবে, সাপোজ আমাদের এখানে সে প্রথম নাম্বারটা 1 নিল, তো আমি চাচ্ছি 1 এর সাথে 1.1, 1.2, 1.3, 1.5 এবার করে করে প্রিন্ট হবে। তার মানে আমাদের এখন নেস্টেড লুপ ইউজ করতে হবে। সো নেস্টেড লুপ ইউজ করার জন্য আমরা কি করতে পারি, সাপোজ এটার ভিতরে আমি আরেকটা ফর লুপ ইউজ করতে চাচ্ছি, অথবা হোয়াইল লুপ ইউজ করতে চাচ্ছি, অথবা ডু হোয়াইল ইউজ করতে চাচ্ছি। তো আরেকটা ফর লুপ যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা আবার ফর লুপ নিয়ে নিলাম। তো এখানে আমরা বললাম হচ্ছে কি নাম্বার 1 এভাবে দিয়ে দিলাম, মনে করে ইকুয়াল আমাদের এটা 1 থেকে স্টার্ট হবে। এবং আমাদের এখানে বললাম হচ্ছে কি এটার কন্ডিশনটা ছেলে কেমন হবে, এটা আমাদের লেস দেন 6, অর্থাৎ 5 পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে। আর সরাসরি আমরা এখানে 5 বসাতে চাইলে লেস দেন ইকুয়াল 5, ঠিক আছে, এইভাবে বলতে পারে। বুঝে গেছে? আচ্ছা, এবং নাম্বারটা কি করবে, নাম্বার 1 আমাদের হচ্ছে কি এক এক করে করে বাড়বে, এটা আমাদের নাম্বার 1 হবে, ঠিক আছে। এবং এই কন্ডিশনটা ট্রু হলে সে প্রত্যেকবার কি করবে, আমাদের এখানে আহ একু করবে। মনে করেন এই লাইনটা আপাতত আমরা মনে করেন স্কিপ করতেছি, সরাসরি আমরা ওইটাই দিয়ে দিই, ঠিক আছে। আমরা একু করছি, এখানে বলছি হচ্ছে কি দি নাম্বার ইজ, প্রথমত আমাদের কোনটা থাকবে, এই যে নাম্বারটাকে প্রিন্ট করবে পয়েন্ট। এখানে আমরা বলতে চাচ্ছি এই নাম্বার 1টা সে একবার করে করে প্রিন্ট করবে পাশে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কাজ করবে কিভাবে দেখেন। প্রথমত সে কি করবে, যখন দেখবে এটা হচ্ছে কি নাম্বার ইকুয়াল 1, তখন এই কন্ডিশন ট্রু, তখন সে এখানে আসবে। আসার পরে সে আবার এই লুপটাকে চেক করবে, চেক করার পরে দেখলো হচ্ছে কি এখানে নাম্বার 1 ইকুয়াল 1, এই কন্ডিশনটা ট্রু। আসার পরে এখানে সে প্রথমত কি করবে, এখানের যে নাম্বার 1টা ছিল সেটাকে সে একবার প্রিন্ট করবে, অর্থাৎ নাম্বার 1টাকে এখানে বসাবে। তারপর হচ্ছে কি আমাদের কি করবে, এখানে এই কন্ডিশনটা ট্রু হয়েছে না, ঠিক আছে কিনা, এটা 1 হওয়া মানে এই পুরো জিনিসটা একবার এক্সিকিউট হওয়া। আচ্ছা, এটা একবার এক্সিকিউট হলো, আমাকে একটু বললেন তো দেখি, এটা কয়বার মানে কতটুকু পর্যন্ত এই লাইনটাকে প্রিন্ট করবে, কয়বার প্রিন্ট করবে, এই লুপটা যদি একবার এক্সিকিউট হয় এটা কয়বার প্রিন্ট করবে এই লাইনটা বলেন।
এই 4 লুপটা বার যদি হ্যাঁ 5 বার, ঠিক আছে না, লেস দেন 4 ইকুয়াল বার দিয়েছি, 5 বার হ্যাঁ ইকুয়াল ইকুয়াল 5 দিয়েছি। বার হ্যাঁ। তার মানে এটা 1 এর জন্য 5 বার প্রিন্ট হবে, 2 এর জন্য এটা 5 বার প্রিন্ট হবে, 3 এর জন্য এটা 5 বার প্রিন্ট হবে। এভাবে হবে না জিনিসটা? হ্যাঁ ঠিক আছে, বাকিরা বুঝতেছেন? তো আমরা যদি এখন প্রিন্ট করি, দেখেন, আচ্ছা এখানে আমরা ব্রেক দিই নাই তো আসলে, তো আমাদের বিআর ট্যাগটা দিয়ে দেওয়া উচিত, এখানে বিআর ট্যাগটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তো রিলোড করে নিই, দেখেন 1 এর জন্য সে কয়বার প্রিন্ট হয়েছে, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 5 বার, ঠিক আছে না? বুঝতে পেরেছেন? হুম। জি জি আচ্ছা, অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে, যখন এই কন্ডিশনটা 1, ঠিক আছে না, যখন এই কন্ডিশন ট্রু, এখানে নাম্বার ইকুয়াল 1, তার মানে এই কন্ডিশন ট্রু, সেই লুপের মধ্যে ঢুকবে, ঢোকার পরে এই লুপটাকে একবার চালাবে। So, এই লুপটা যখন একবার চলতেছে তখন সে 5 বার রান করবে, এই যে দেখেন আউটপুটটা 5 বার রান করবে, কারণ এই লুপের কন্ডিশন যতক্ষণ ট্রু সে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো প্রিন্ট করার সময় আমরা একটু টেকনিক্যালি বলে দিয়েছি, এখানে যে 1 নাম্বারটা সেটাকে এখানে প্রিন্ট করে দিয়েছি, পাশে একটা ডট দিয়ে এখানে নাম্বারটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। So, এটা 1 থেকে 5 পর্যন্ত যাবে, সেই জন্য 1 থেকে এই যে দেখেন 5 পর্যন্ত গেছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কয়বার রান করবে বলেন তো দেখি, এখানে কয়বার? 19 হুম বার হুম 19 বার আর এখানে এখানে 5 বার, তাইলে 5 বার 19 × 5 যত হয় আর কি, ঠিক আছে। এই যে দেখেন, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ বাকিরা বুঝছেন সবাই? এটা হচ্ছে আমাদের নেস্টেড লুপ। এটা কি সবাই বুঝতে পারছেন? জি বুঝছি। কঠিন লাগলে বলেন। জি স্যার, বুঝছি, সব বুঝছি। হ্যাঁ, এটার ভিতরে আমরা চাইলে আবার লুপ তৈরি করতে পারি, ঠিক আছে না? তো এইভাবে করে যদি আমরা লুপ একটার ভিতরে একটা কয়েকশো লুপ তৈরি করে ফেলি তখন সেটা লুপ এল হয়ে যাবে, ঠিক আছে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা 2 বা 3টার বেশি করি না আর কি, ঠিক আছে, নর্মালি 2 বা 3টার বেশি থাকে না, কারণ আমাদের ব্রেন হচ্ছে 2টা বা 3টা পর্যন্ত সর্বোচ্চ ডিটেক্ট করতে পারে, বুঝছেন কমপ্লেক্সিটিটা নর্মালি। তো সেক্ষেত্রে আমাদের এভাবে করে কাউন্ট করে দিতে হবে, ঠিক আছে। কোডের কমপ্লেক্সিটিটা খুব বেশি বাড়ানো যাবে না, মোটামুটি কমপ্লেক্স রাখতে হবে আর কি, স্যার ঠিক আছে, এগুলো যেখানে বোঝা খুব যায় বেশি। স্যার হুম, এখানে এগুলা উদাহরণ হচ্ছে দিয়ে আমরা এগুলো সিম্পলি, হুম, বলেন। স্যার এগুলো বোঝা যায় ইজিলি কিন্তু স্যার কাজ করতে গেলে মানে এই প্রবলেম সলভ করতে পারি না মানে এটা কিভাবে হবে এটা কনফিউশনে পড়ে যায় এটা আমরা আস্তে আস্তে হয়তো প্রজেক্ট করতে করতে 2 একটা প্রজেক্ট করলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, মানে কনফিউশন এগুলা থাকে আর কি, এগুলো আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলা টেনশন করার দরকার নাই আর কি। তো আমরা এটা বুঝতে পারছি কিনা, সবাই পারবেন কিনা? পারবো ইনশাল্লাহ আচ্ছা, তো এখন আমরা একটু ফাংশন নিয়ে আলোচনা করতে পারি। ফাংশনের বাংলা কি? হম, স্যার প্রক্রিয়া অপেক্ষক। কি, ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারি নাই। অপেক্ষক স্যার। এটা আপনি ম্যাথমেটিক্যাল টার্মে বলতেছেন অপেক্ষক, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল অপেক্ষক বলে আর কি, ঠিক আছে না? আচ্ছা, অপেক্ষক অন্য জিনিস, যদিও একটা ভ্যালুর উপরে অন্য ভ্যালু ডিপেন্ড করলে সেটাই অপেক্ষক হয়, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট চলকের উপর বেস করে। এগুলা না, আমরা ফাংশন বলতে নর্মালি কি বুঝি? ফাংশন বলতে আমরা প্রক্রিয়া বা প্রসেস এই ধরনের জিনিসটাই তো বুঝি, ঠিক আছে না, সে একটা নির্দিষ্ট টাস্ক পারফর্ম করবে বা একটা নির্দিষ্ট কাজ করবে, এই জিনিসটাকেই তো আমরা ফাংশনালিটি বলি, ঠিক আছে না? তো এখানে কোডের ক্ষেত্রে কিন্তু ফাংশন জিনিসটা অনেকটা সেম। মনে করেন আমরা আমাদের বাসা বাড়িতে যেরকম থাকে হচ্ছে সুইচ প্রেস করলে আমাদের লাইট অন হয়, এটা একটা ফাংশনালিটি, ঠিক আছে, এটা একটা ফাংশন। সো সেম ভাবে আমরা কোডের ক্ষেত্রে 2 ধরনের ফাংশন অ্যাকচুয়ালি আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে আগে থেকে তৈরি করা আছে, যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম না, এসটিআর রিপ্লেস, এসটিআর আপ, এসটিআর টু আপার, এসটিআর টু লোয়ার,
অর্থাৎ লোয়ার কেসে কনভার্ট করার জন্য। এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, এগুলোর কাজ নির্দিষ্ট। যেমন আমরা str টু লোয়ার দিয়ে কি করেছিলাম, লোয়ার কেসে কনভার্ট করে ফেলেছিলাম। তো str টু লোয়ার সবসময় কি করে, লোয়ার কেসে কনভার্ট করে, এটার কাজ নির্দিষ্ট। সো কিছু কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেগুলো হচ্ছে নির্দিষ্ট কাজ করে, যেগুলো আগে থেকে তৈরি করা আছে, এই ধরনের ফাংশন গুলাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। আর কিছু ফাংশন আছে ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে আমরা নিজেরা তৈরি করতে পারি, কাস্টম ফাংশনও বলা হয় যেগুলা, ঠিক আছে। সো এই ধরনের ফাংশন গুলা কিভাবে তৈরি করতে হয় পিএইচপি তে, সেই জিনিসটাই আমরা দেখবো। সো ফাংশনটা আমাদের কেন অ্যাকচুয়ালি প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমরা একই ধরনের কিছু টাস্ক থাকে, যেমন আমাদের মনে করেন একটা পেজে ডিলিট বাটন প্রয়োজন হচ্ছে অনেকগুলা, মনে করেন 15টা ডিলিট বাটন প্রয়োজন হচ্ছে সাপোজ। সো প্রত্যেকটা ডিলিট বাটনের কাজটা অ্যাকচুয়ালি সেম, মানে ক্লিক করলেই সে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে যদি আমরা বারবার এটার জন্য কোড লিখি, জিনিসটা অনেক আনএফিসিয়েন্ট হবে। বাট আমরা যদি এটার জন্য একটা ফাংশনালিটি তৈরি করতে পারি, যেমন একটা কমন ফাংশনালিটি যদি আমরা ব্লক অফ কোড দিয়ে তৈরি করে রাখতে পারি, তখন সেই ফাংশনটাকে আমরা যে জায়গায় ইউজ করব সেই জায়গায় সে সব সময় একই ধরনের কাজগুলা করবে, ঠিক আছে। অর্থাৎ কোডের রিইউজেবিলিটি বাড়ানোর জন্য আমরা ফাংশন ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি ফাংশন কি, ফাংশন হচ্ছে এ ব্লক অফ স্টেটমেন্ট আমরা বলতে পারি, মানে এ ব্লক অফ কোড, একটা যে কি করে, একটা নির্দিষ্ট ব্লক অফ কোড যে একটা নির্দিষ্ট টাস্ক পারফর্ম করে, এই জিনিসটাকে আমরা ফাংশন বলে থাকি। আচ্ছা, সো ফাংশন আমরা কিভাবে তৈরি করতে পারি। সো পিএইচপি তে ফাংশন তৈরি করার প্রসেসটা হচ্ছে কি, বা সিনট্যাক্সটা যদি আমরা একটু দেখি, প্রথমত আমাদের ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। তো ফাংশন কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে। তো ফাংশন কিওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম। এরপর ফাংশনের একটা নাম দিতে হবে, যে কোনো নাম হতে পারে। আমরা ভেরিয়েবল নেমে যেরকম দিয়েছিলাম, যেগুলো লিগেল ভেরিয়েবল নেম ফাংশনের ক্ষেত্রে, সেগুলাই হচ্ছে লিগেল ভেরিয়েবল নেম ফাংশনের। তো সেই সেই রুলস, সেম রুলস। সো আমরা একটা ফাংশন দিচ্ছি, মনে করেন মাই ফাংশন, ঠিক আছে, এরকম নাম দিচ্ছি, যে কোনো নাম অ্যাকচুয়ালি দেওয়া যাবে এখানে। তারপর আমাদের একটা প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এটা, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে আমাদের ফাংশন তৈরি হয়ে গেল। এবং এই ফাংশনের বডিটা আমাদের তৈরি করতে হবে, মানে হচ্ছে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি কাজ করবে, ঠিক আছে। তো আমরা বলতে চাচ্ছি সে একটা মেসেজ প্রিন্ট করবে আমাদের জন্য। তো এখানে আমরা বলছি যে আই এম আ ফাংশন, ঠিক আছে, এভাবে। আচ্ছা, এবার যদি আমরা একটু রান করি, এখানে রিলোড করি, এখানে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ওই যে আমরা একটু আগে বললাম আমাদের বাসা বাড়িতে যেরকম ফাংশনালিটি, লাইট প্রেস করলে অন হয়, দেখেন এখানে লাইটের সাথে কি করা হয়, সুইচের একটা ওয়্যার দিয়ে কানেকশন করা হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ফাংশন আমরা তৈরি করলাম, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা লাইটের সুইচ প্রেস করতেছি ততক্ষণ সেটা অন হচ্ছে না, বা ফাংশনটা অ্যাক্টিভ হচ্ছে না। এখানেও কিন্তু সেম, আমরা যতক্ষণ না পর্যন্ত ফাংশনটাকে কল করব ততক্ষণ পর্যন্ত এই ফাংশনটা এক্সিকিউট হবে না, বা এটার ভিতরে যা টাস্ক আছে সেগুলো সে পারফর্ম করবে না। সো এটাকে যদি আমরা পারফর্ম করতে চাই, বা এই ফাংশনটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে সেটা আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফাংশনটাকে কল করে দিতে হবে। কল করার টেকনিকটা হচ্ছে কি, প্রথমে ফাংশনের নামটা লিখতে হবে, তারপর প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা বলে থাকি সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ফাংশন কল করা সিস্টেম। এটাকে অনেক সময় ইনবক্স অপারেটরও বলে, অর্থাৎ ইনভোকেট করা, অর্থাৎ ফাংশনকে কল করা, ঠিক আছে, এই ধরনের বোঝায় আর কি, ঠিক আছে। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট পড়েছেন সেখানে হয়তো এই জিনিসটা পেয়েছেন। সো আমরা যদি এবার রিলোড করি, এই জিনিসটা, এই যে দেখেন এই ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে, যখন আমি এটাকে কল করলাম ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে। এটা কিন্তু রিইউজেবল, অর্থাৎ আমি যতবার এই ফাংশনটাকে কল করব ততবার সে কিন্তু এই জিনিসটাকে আমাদের জন্য প্রিন্ট করে দিবে। সো সাপোজ আমরা এখানে আরো কয়েকবার এটাকে কল করলাম, এই যে দেখেন প্রত্যেকবার সে আমাদেরকে এই সেম জিনিসটাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি রিইউজেবল। অ্যাকচুয়ালি তো আমাদের এখানে এরকম মেসেজ থাকবে না, আমরা এখানে নির্দিষ্ট কিছু টাস্ক পারফর্ম করব বা নির্দিষ্ট কিছু কাজ করব, সেই কাজটাকে যদি বারবার রিপিটেডলি আমাদের কোনো জায়গায় ইউজ করা লাগে, সেক্ষেত্রে আমরা ফাংশনকে এভাবে ব্যবহার করতে পারি। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি, ক্লিয়ার। ওকে, আচ্ছা। সো এবার মনে করেন এখানে আমরা একটু ডাইনামিক ব্যাপার আনতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে সাপোজ এই জায়গায় আমি বলতে চাচ্ছি হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নেম গুলো আসবে, ঠিক আছে। যেমন এই জায়গায় আমি এখানে বলছি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং এর নেম গুলো আসবে, অর্থাৎ ইউজার একটা নেম বলবে, সেই নেমটা সে কি করবে এই জায়গায় প্রিন্ট করবে। সো এবং এটা আমরা এখানে দেখতে পাবো,
ঠিক আছে? তো এই ধরনের কাজ যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ফাংশনে আর্গুমেন্ট পাস করা, মানে বাইরে থেকে ভ্যালু যদি পাস করতে হয় একটা ফাংশনের মধ্যে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফাংশনের প্যারামিটার সেট আপ করতে হবে। সো এখানে যদি আমরা একটু ডাইনামিক ব্যাপার আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কাজটা করতে হবে, এখানে বাইরে থেকে যখন ইউজার ফাংশনে কোনো একটা ভ্যালু পাঠাবে, সেই ভ্যালুটাকে রিসিভ করার জন্য আমাদের একটা প্যারামিটার বা অনেকটা ভেরিয়েবলের মতো একটা জিনিস এখানে সেট আপ করে দিতে হবে। অনেকটা মনে করেন আমরা একটা ভেরিয়েবল এখানে দিয়ে রাখলাম আগে থেকে, যে কি করবে, বাইরে থেকে যখন একটা ইউজার কোনো কিছু মেসেজ দিবে, সেটাকে সে রিসিভ করবে এবং সেটাকে সে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিবে। তো এরকম যদি আমরা করতে চাই, বা এই ধরনের কাজগুলো যদি আমরা করতে চাই, প্যারামিটার যদি আমরা অ্যাড করতে চাই, অর্থাৎ এখানে কোনো কিছু ভেরিয়েবলের মতো করে অ্যাড করা, এই জিনিসটাকে প্যারামিটার বলে। ঠিক আছে? সো আমরা যদি এখানে প্যারামিটার অ্যাড করতে চাই, সাপোজ এখানে আমরা নেম বললাম, ঠিক আছে, তো এটা একটা প্যারামিটার আমরা এখানে অ্যাড করলাম, অর্থাৎ ইউজার এই জায়গা থেকে কোনো একটা কিছু পাঠাবে, সে এই নেমের মধ্যে জমা থাকবে এবং এই নেমটাকে আমরা এই জায়গায় ইউজ করে দিব। তখন সে কি করবে, প্রত্যেকবার ইউজার যে নেমটা দিবে সেটাকে সে এখানে প্রিন্ট করবে। সাপোজ এখানে আমরা নেম ভেরিয়েবলটাকে ইউজ করে দিলাম। এখন অ্যাকচুয়ালি যেটা হবে, আমরা এই যে ফাংশনটাকে কল করার সময় ইউজার সাপোজ আমাদেরকে এখানে বললো হচ্ছে কি পিএইচপি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সে একটা আর্গুমেন্ট পাঠালো। ঠিক আছে? তো এই আর্গুমেন্টটা যখনই আমরা এখানে পাঠালাম, তখন সে কি করলো, এই যে ভ্যালুটাকে রিসিভ করলো, রিসিভ করার পরে সে এখানে সেটাকে পাস করে দিল। তো আমরা যদি এবার রিলোড করে, এই যে দেখেন আই এম এ পিএইচপি ফাংশন, ঠিক আছে, এখন ইউজার মনে করেন যাওয়ার সময় এখানে বললো হচ্ছে কি জেএস, ঠিক আছে, তো এখানে আমরা যদি এবার রিলোড করি আই এম জেএস ফাংশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি করলাম, একটা ফাংশনকে প্যারামিটার দিয়ে ডাইনামিক করলাম। আমরা এই ধরনের প্যারামিটারাইজড কিছু ফাংশন আমরা আগেও ইউজ করেছি, যেমন আমরা গতদিন আহ, দেখেছিলাম না, সাবস্টিয়ারে দেখেছিলাম না, আমাদের দুইটা আর্গুমেন্ট দিতে হয়। ঠিক আছে? একটা হচ্ছে কি কোন স্ট্রিংটাকে আমরা কি করব, আমরা সাবস্টিয়ার এভাবে করেছিলাম না, সাবস্টিয়ার, এই যে এখানে দুইটা প্যারামিটার ছিল, একটা হচ্ছে স্ট্রিংটা দিতে হবে, তারপর কোন জায়গা থেকে সে সেটাকে কেটে নিবে সেটার একটা প্যারামিটার দিতে হয়। সাপোজ এখানে আমরা এইভাবে দিয়েছিলাম হ্যালো একটা স্ট্রিং, এখান থেকে সাপোজ 2 নাম্বার অংশ থেকে সে এটাকে সাবস্টিয়ার করা স্টার্ট করবে। ঠিক আছে? এগুলা হচ্ছে এক একটা প্যারামিটার। ঠিক আছে? সেম ভাবে আমরা একটা ফাংশন তৈরি করলাম যেটাতে অ্যাকচুয়ালি প্যারামিটার পাস করা যায় বা আর্গুমেন্ট পাস করা যায়। বুঝছেন? স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যে ফাংশনটা স্যার প্যারামিটার হিসেবে নিচ্ছে, স্যার ওইটা কি বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে নিচ্ছে সব? স্যার বাই ডিফল্ট, আর্গুমেন্টটা স্ট্রিং স্ট্রিং হিসেবে নিচ্ছে স্যার? ও মানে আচ্ছা, এই স্যার এখানে তো জায়গাটাতে হ্যাঁ, নেম ভেরিয়েবলটা তো স্যার স্পেসিফিক আমরা ভাবে আমরা 5 ডিফাইন পাঠাই, করে দিই। Right, এই যে 5 আসছে না, জি স্যার। স্যার বাই ডিফল্ট স্যার ও ধরতে পারে না স্যার? এটা কিন্তু কোটেশনের ভিতরে আছে। ঠিক আছে? তখন এটা আপনি কি বলতে চাচ্ছেন, মানে বাই ডিফল্ট আমরা যদি কোনো নাম্বার না পাঠাই, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে এই ধরনের নাকি, বা কোনো জি কিছু স্যার। সেন্ড না করে? স্যার আচ্ছা। স্যার এখানে তো হুম। স্যার আমরা ডিফাইন করে দিই নাই স্যার ভেরিয়েবলটার টাইপটা, সেই জন্য স্যার, সেই জন্য ও বলতেছিলাম। টাইপটা রেস্ট্রিক্টেড জি টাইপ স্যার। যদি আমরা করতে চাই, ও আচ্ছা, রেস্ট্রিক্টেড টাইপ আমরা চাইলে করতে পারি। সাপোজ হচ্ছে এখানে আমরা টাইপ ডিক্লেয়ার করে দিব আর কি শুরুতে, মানে কোন ধরনের টাইপ আমরা এর থেকে চাচ্ছি, রিটার্ন করতে চাচ্ছি, এটা ডিফাইন করে দেওয়া যাবে। ঠিক আছে? তো এটা শুরুতেই যেখানে আমরা ওই যে টাইপ কাস্টিং করে দিতে পারি। ঠিক আছে? বুঝছেন? হুম। আর জি স্যার। যদি আমরা মনে করেন কোনো ভ্যালু পাস না করি, সাপোজ এখানে আমি রিলোড করলাম, এই যে দেখেন এখন কিন্তু এরর চলে আসছে। তো আমরা চাচ্ছি যদি কোনো ভ্যালু পাস না করি, সেক্ষেত্রে সে ডিফল্ট একটা ভ্যালু ধরে নিবে। এই কাজটা যদি আমরা ডিফল্ট প্যারামিটার আকারে করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইকুয়াল সাইন দিয়ে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। সাপোজ এখানে আমি পিএইচপি করে দিলাম। ঠিক আছে? তো এবার যদি আমি একটু রিলোড করি, যে দেখেন এখন সে পিএইচপি হিসেবে নিয়েছে। ঠিক আছে? বাট এখন আমরা যদি এখান থেকে ভ্যালু পাঠাই, এই পিএইচপিটাকে আর নিবে না, সে যেটা আমরা পাঠাচ্ছি সেটাকে নিবে। বুঝতে পারছেন? তো এখানে প্যারামিটার আমরা একটা না একাধিক কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা কমা সেপারেটর দিয়ে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার গুলা দিয়ে দিব। বুঝছেন? জি স্যার। তো এগুলোকে প্যারামিটারাইজড ফাংশন আমরা বলতে পারি। তো আশা করি এটা আপনারা বুঝছেন। তো যেমন এখানে আমরা বলতে পারতাম দুইটা নাম্বারকে সে আমাদেরকে কি করবে, অ্যাড করে তারপর সেটা
দেখাবে, ঠিক আছে? এই কাজটা আমরা করতে পারতাম, ঠিক আছে? হুম। স্যার এই কাজটা করার সুবিধা কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে? এই যে প্যারামিটার যে আমরা এড করলাম সেটা। হ্যাঁ, প্যারামিটার অ্যাড করে এভাবে ডিক্লেয়ার করার পর ফ্যাসিলিটি হ্যাঁ, কি? যেমন আমরা এড একটা ফাংশন তৈরি করলাম এড, ঠিক আছে? তো আমরা চাচ্ছি আমাদের এই ফাংশনটা আমরা দুইটা নাম্বার দিব, সেই দুইটা নাম্বারকে সবসময় যোগ করে আমাদেরকে দেখাবে আউটপুটটা, ঠিক আছে? নাম্বার 1 এবং আরেকটা প্যারামিটার আমরা এখানে রিসিভ করবো, সাপোজ নাম্বার 2, ঠিক আছে? সো যে আমরা এখানে বলতে চাচ্ছি সে একু করবে কিভাবে, আমাদের হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 কে অ্যাড করে দেখা, ঠিক আছে? নাম্বার 2, বুঝতে পারছেন? সো ইউজারটা অ্যাকচুয়ালি যে কোনো নাম্বার দিতে পারে, ঠিক আছে না? তো হ্যাঁ। আমরা যদি এখানে ফিক্স করে দিতাম, ফিক্স করে দিলে কিন্তু সে আহ, একটা স্ট্যাটিক রেজাল্ট পাইতো সবসময়। বাট আমরা এখানে যখনই এটাকে প্যারামিটার অ্যাড করে দিলাম, তখন সে যে কোনো নাম্বার দিতে পারতেছে এবং সে অনুযায়ী এটা রেজাল্টটা সে পাবে। যেমন আমরা যদি এখন অ্যাডটাকে কল করি এবং এখানে সাপোজ আমরা 10, তারপর হচ্ছে একটাতে পাঠালাম 20, এই যে এটার রেজাল্টটা পাবো, ঠিক আছে? এই যে 30 পাচ্ছি। এবার যদি আমরা চেঞ্জ করে দিই 120 করে দিই, তাহলে সেটা রেজাল্টটা পাবো। বুঝতে পারছেন সুবিধাটা কি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আহ, যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা এটাকে উম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ওয়াই, ঠিক আছে? $sign। এবং আমি সবার লাস্টে গিয়ে যেটা করলাম, এখানে আবার একো করছি, সাপোজ ওয়াই প্লাস থার্ড, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, এইটাতে আমরা একটা কাজ করি, শুরুতে একটা বিআরটাকে অ্যাড করে নেই। সো আমরা এখানে তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, এখানে একটা বিষয় দেখেন তো, কত দেখাচ্ছে আমাদেরকে রেজাল্টটা, কত দেখাচ্ছে? 30 দেখাচ্ছে। এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট দেখাচ্ছে আমাদেরকে? হুম। আমরা এখানে কত পাইছি? 120 পেয়েছি। সেটার সাথে ওয়াই এর সাথে আমরা অ্যাড করেছি 30, তাহলে রেজাল্ট কি 30 হয়? না, হচ্ছে না অ্যাকচুয়ালি। সো আমরা এই 150 হয়ে জায়গায় গেছে। অ্যাকচুয়ালি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা একো করেছি। আমরা ফাংশন থেকে কোনো ভ্যালু রিসিভ করি নাই, বাইরে নিয়ে আসি নাই, ঠিক আছে? যেটাকে আমরা রিইউজ করতে পারবো, আমরা জাস্ট সেটাকে প্রিন্ট করে দেখেছি এখানে, ঠিক আছে? সো ফাংশন থেকে কখনো এভাবে যদি আমাদের ভ্যালুটাকে আবার রিইউজ করতে হয় বা কোনো ভ্যালু যদি আমাদের রিটার্ন করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি, রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে ফাংশন থেকে ভ্যালু আমরা রিটার্ন করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এখন এই যে 120টা রিটার্ন হয়ে কার মধ্যে চলে আসবে? ওয়াই এর মধ্যে চলে আসবে। তো আমি যদি এখন রিলোড করে, এই যে দেখেন 150 এখন দেখাচ্ছে। বুঝতে পারছেন এটা আপনারা, ভ্যালু কিভাবে রিটার্ন করতে হয় ফাংশন থেকে? জি স্যার, আগের বার স্যার আমরা রিটার্ন করিনি তো সেজন্য ওইখানের হুম। ভিতরে থেকে এটা হ্যাঁ, ওই ভ্যালুটা এখানের মধ্যেই ছিল আর। জি স্যার, সেজন্য ওয়াই এর মান 0 ছিল। হ্যাঁ, রাইট। তো বুঝতে পারছেন কিনা এটা? জি স্যার। এভাবে করে আমরা মানে ভ্যালু রিটার্ন করতে পারি আর কি, একটা ফাংশন থেকে আমরা ভ্যালু রিটার্ন করতে পারি। আচ্ছা, তো এগুলো নিয়ে কারো কোয়েশ্চেন আছে? রিটার্ন ভ্যালু নিয়ে সবাই বুঝছেন? স্যার রিটার্ন ভ্যালু কিভাবে আসছে এটা একটু দেখেন স্যার, এটা মনোযোগ সরে গেছিল। আচ্ছা, ভ্যালুটা কিভাবে রিটার্ন হয়, যেমন আমরা এর আগে করেছিলাম একো, এখান থেকে ভ্যালু আমরা রিটার্ন করে নিই নাই, যেটা হচ্ছে ওয়াই এর মধ্যে স্টোর হচ্ছিল। আমরা যখনই রিটার্ন কিওয়ার্ড ইউজ করলাম, তখন এই ভ্যালুটা এখানে প্লাস করার পরে সে আমাদের কি করতেছে, যে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাঠাচ্ছি, ঠিক আছে, 100 এবং 20, এই দুইটা নাম্বারকে অ্যাড করতেছে, অ্যাড করার পরে রিটার্ন করে কোথায় নিয়ে আসতেছে, এই যে ওয়াই এর মধ্যে স্টোর করতেছে। এবং সেটার সাথে আমরা পরবর্তীতে 30 অ্যাড করলাম, তাহলে 150 হয়ে যাচ্ছে। বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি।
হ্যাঁ ঠিক আছে, এবার বুঝছি। আচ্ছা, সো পারবেন কি না আপনারা? হুম, ইনশাল্লাহ। পারবেন? বাকি সবাই বুঝছেন? জি জি স্যার। ভাইয়া। আচ্ছা, জি স্যার, বুঝছি স্যার। সো আশা করছি পারবেন আর কি। আচ্ছা, এর বাইরে আমরা চাইলে রেফারেন্স দিয়েও করতে পারি, মানে আর্গুমেন্ট গুলা আরো অনেকভাবে আসলে করা যায়। ফাংশনকে আপনি বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন আর কি। তারপর হচ্ছে আমরা এখানে চাইলে হচ্ছে আরো ডিফারেন্ট ওয়েতে ফাংশনকে ইউজ করতে পারি। আহ, যেমন আমরা স্ট্রিক্ট মোড করে দিতে পারি, যেমন একটু আগে একজন বললো হচ্ছে কি এখানে স্ট্রিং দিচ্ছি কিনা আমরা বাই ডিফল্ট। যেমন আমরা সাপোজ কেউ স্ট্রিং এ পাঠিয়ে দিচ্ছে, আমরা চাচ্ছি স্ট্রিং আমরা রিসিভ করবো না, আমরা অবশ্যই ইন্টিজার দিতে হবে, ঠিক আছে? যেমন কেউ একজন মনে করেন এখানে স্ট্রিং ফরম্যাটে সেটা পাঠিয়ে দিল, ঠিক আছে? এবার যদি আমরা একটু রিলোড করি, সো পিএইচপি কিন্তু সেটাকে এরর ধরতেছে না, এটা নিউমেরিক স্ট্রিং তো সে যে কোনো ভাবে এটাকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করে অ্যাড করে নিচ্ছে। আচ্ছা, সো যদি আমরা এখানে বলে দিই হচ্ছে এটা অবশ্যই ইন্টিজার হতে হবে আইএন, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাদের কি প্রোভাইড করতে হবে? আচ্ছা, এখানে এটাকে স্ট্রিক্ট টাইপ বলে আর কি, ঠিক আছে? আমরা বলতে যাচ্ছি এটা অবশ্যই কি হতে হবে, আমাদের স্ট্রিং নাম্বার হতে হবে, ঠিক আছে? বা ইন্টিজার টাইপ হতে হবে। সো এখানে সাপোজ আমরা 0.2 দিয়ে দিই, ঠিক আছে? সো এটাও কিন্তু সে কনভার্ট, এই যে ফার্স্ট অংশটাকে ইন্টিজার পার্টটাকে অ্যাড করতেছে এখানে। তো আমরা এখানে যে কাজটা করতেছি মনে করেন এখানে আমি স্ট্রিং ও দিয়ে দিই, ঠিক আছে? 100 কে এইভাবে দিয়ে দিই, ঠিক আছে? এবার আমি যদি রিলোড করি, এবার এরর পাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা একটা স্ট্রিং পাস করে দিয়েছি, ঠিক আছে? নিউমেরিক স্ট্রিং না, বাট একটা স্ট্রিং পাস পাস করেছি, অ্যাকচুয়াল স্ট্রিং। তো যার কারণে সেটাকে সে এরর করতেছে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে আমরা কি করে দিয়েছি, একটা ইন্টিজার টাইপ বলে দিয়েছি, বাট আমি যদি এটাকে তুলে দেই এখানে, ঠিক আছে? তো এবার সে এই যে রেজাল্ট কিন্তু দেখাচ্ছে, বাট বলতেছে নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার্ড, আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, বাট রেজাল্ট কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? বাট আমরা চাইলে এখানে কি করে দিতে পারি, ওই যে এরকম টাইপ স্ট্রিক্ট করে দিতে পারি, মানে টাইপ বলে দিতে পারি আগে থেকে কি ধরনের ভ্যালু সে রিসিভ করবে, ঠিক আছে? বুঝছেন? হুম। তো আচ্ছা, ভাইয়া স্ট্রিক্ট আলাদা টাইপ। করে যদি আমি ডিফাইন না করি তাহলে আচ্ছা, যাই দিব এখানে তবে তোমার অ্যান্সার আসবে? না, এখানে আরেক কিছু বিষয় আছে, যেমন আপনি যদি শুরুতে এখানে এরকম আমরা দিয়ে দিই, দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাকে ধরতে পারতেছে সে? পারতেছে না, ঠিক আছে? বুঝছেন? নিউমেরিক স্ট্রিং গুলাকে সে নাম্বারে কনভার্ট করতে পারে, বাট যেগুলা স্ট্রিং সেগুলাকে কনভার্ট করতে পারে না। এখন মনে করেন আপনি এখানে ইন্টিজার দিলাম, বাট আমি এখানে কি পাস করেছি, এখানে আমরা পাস করেছি হচ্ছে কি স্ট্রিং। তো আপনি চাচ্ছেন হচ্ছে সবসময় ইন্টিজারই পাস করতে হবে, স্ট্রিং পাস করা যাবে না এবার। সেক্ষেত্রে আমরা স্ট্রিক্ট টাইপ এখানে অন করে দিতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে ডিক্লার নামের একটা ফাংশন আছে। সো ডিক্লার ফাংশন দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো ডিক্লারের মধ্যে আমরা এখানে স্ট্রিক্ট টাইপ নামের একটা বিষয় আছে, সেটাকে থ্রো করে দিতে পারি আর কি। সো স্ট্রিক্ট টাইপ এটা নর্মালি হচ্ছে কি ফলস করা থাকে, তো এটাকে চাইলে আমরা থ্রো করে দিতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি স্ট্রিক্ট আন্ডারস্কোর টাইপস, স্ট্রিক্ট টাইপস ইকুয়াল, আমরা এখানে বলছি হচ্ছে কি 1, ঠিক আছে? অর্থাৎ স্ট্রিক্ট টাইপ আমরা কত করে দিলাম, এখন 1 করে দিলাম। এখন দেখেন এই জায়গায় কিন্তু সে এরর পাচ্ছে। তুমি যদি এখন রিলোড করে দেখেন, এই জায়গায় কিন্তু সে এটাকে নাম্বারে কনভার্ট করছে না, ঠিক আছে? তো এটাকে কিন্তু সে এরর ধরতেছে, কারণ এটা একটি স্ট্রিং আমরা পাস করেছি, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা স্ট্রিক্ট মোডে কাজ করি, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে কাজ, মানে যেটা আমরা বলে দিব বা যেটা ডিফাইন করে দিব ওই টাইপের ভ্যালু কিন্তু পাস করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার এটা সবগুলা ফাংশনের জন্য কাজ করবে না স্যার? স্ট্রিক্ট টাইপস এটা মানে যতগুলা হম। ফাংশন তৈরি করবো প্রত্যেকটার জন্য কাজ করবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, স্ট্রিক্ট টাইপ বলতে আমাদের সব প্রপার ওয়েতে কাজ করতে হবে আর কি, মানে আমাদের সবগুলা এখানে সিনট্যাক্স ফলো করে বা মেনটেন করে কাজ করতে হবে, বুঝছেন?
হুম জি স্যার, স্যার এখানে যদি 1 না দিয়ে 2 দিতাম তাহলে স্যার কি হতো স্যার? স্ট্রিং 1 টাইপ বলতে হলে। আমরা ট্রু ট্রু করে দিয়েছি অ্যাকচুয়ালি। জি স্যার, আচ্ছা স্যার এটা বুলিয়ান। আচ্ছা স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোয়েশ্চেন আছে এটাতে? বোঝেন নাই ফাংশনের কোন একটা জিনিস? বুঝছেন সবাই? আশা করি বুঝতেছেন, না হলে তো রেসপন্স করতো। আচ্ছা, সো এখানে আহ, আমরা চাইলে কল ব্যাক ফাংশনও ব্যবহার করতে পারি। সো কল ব্যাক ফাংশন একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে আমাকে একটু আইডিয়া পাবেন আপনারা। আমরা এটা রিলোড করে নিচ্ছি। কল ব্যাক ফাংশন অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে, ঠিক আছে? তো মনে করেন আমাদের একটা ফাংশন আছে, সিম্পলি আমরা নিলাম হচ্ছে একটা ফাংশন, মাই ফাংশন নাম দিলাম, ঠিক আছে? তো এই মনে করেন আমাদের একটা নেম ভ্যারিয়েবল সে বা প্যারামিটার সে রিসিভ করবে, এবং আমরা এখানে বলছি রিটার্ন করবে সে আমাদের জন্য একটা বিষয়, সেটা হচ্ছে কি, তো হ্যালো সাপোজ এইখানে আমরা বলছি হচ্ছে আমাদের নেমটা থাকবে, ঠিক আছে? নেম। আচ্ছা, এবার এবং এই ফাংশনে আমরা বলছি হচ্ছে গ্রিট, বা এটা গ্রিটিংস মেসেজ থাকবে আর কি, ঠিক আছে? গ্রিট এভাবে দিয়ে দিলাম ফাংশনের নাম। এবং এই জায়গাটাই আমরা এটা করলাম, এখানে মনে করেন আমরা কল ব্যাক নেম দিয়ে একটা প্যারামিটার রিসিভ করতেছি, অন্য নাম দিয়েও রিসিভ করা যাবে, ঠিক আছে? তো আমরা এখানে বললাম হচ্ছে কি কল ব্যাক। আচ্ছা, এবং আমরা এখানে নেম প্যারামিটারটা এই জায়গাটাও রিসিভ করব। রিসিভ করার পরে আমরা এখানে কি কাজ করতে চাচ্ছি, এখানে আমরা একো করতে চাচ্ছি। ফাইনালি একো করতে চাচ্ছি কাকে? সাপোজ আমরা কল ব্যাক থেকে এই ফাংশনটা, এই প্যারামিটার যেটা আছে এখানে, এখানে সেটাকে আমরা কল ব্যাক হিসেবে একচুয়ালি ইউজ করবো। মনে করেন আমরা এখানে একো করব, একো করার সময় আমরা একটু টেকনিক্যালি করবো জিনিসটা কিভাবে। আমরা সাপোজ এইভাবে লিখছি এখানে কল ব্যাক, তারপর সেখানে ভিতরে হচ্ছে কি আমরা এই প্যারামিটারটা আমরা একো করবো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে, প্রথমে একটু আউটপুটটা দেখাই, তারপর আপনারা আহ এটা বুঝতে পারবেন কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সো আমি মনে করেন এখানে গ্রিট যে ফাংশনটা আমরা তৈরি করলাম, ঠিক আছে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম আর কল করলাম। সো কল করার পরে সে আমাদের থেকে এক্সপেক্ট করতেছে যে কল ব্যাক, ঠিক আছে? কল ব্যাক একটা প্যারামিটার সে আমাদের থেকে এক্সপেক্ট করতেছে। সাপোজ এখানে আমরা কল ব্যাক এর ক্ষেত্রে, আচ্ছা, এই যে এটা কিভাবে কল ব্যাক আমরা কেন বলতেছি, মানে একটা ফাংশনকে কল ব্যাক করা, যেমন আমরা প্যারামিটার হিসাবে কল করা একটা ফাংশন, বা একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসাবে কল করা, এই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি কল ব্যাক। এখানে আমরা যেই প্যারামিটারটা রিসিভ করেছি সেখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, অ্যাকচুয়াল কোনো ভ্যালু না দিয়ে একটা ফাংশনকে আমরা পাস করে দিব, ফাংশনের বডিকে আমরা পাস করে দিব। যেমন আমি এই জায়গাটায় আমাদের একটা ফাংশন ছিল মাই ফাংশন, এটাকে পাস করে দিলাম, এই যে মাই ফাংশনটাকে কল ব্যাক এর মধ্যে পাস করে দিলাম, তার মানে এখানে কোনটা চলে আসলো, এই যে মাই ফাংশনটা চলে আসলো, ঠিক আছে? তো সেটাকেই অ্যাকচুয়ালি আমরা এখানে প্রিন্ট করব। এবার আমরা নেম যে প্যারামিটারটা সে রিসিভ করবে সেখানে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা পাস করতেছে। সাপোজ এখানে আমি পিএইচপি পাস করলাম, ঠিক আছে? এবং এই জায়গায় যদি আমরা একটু রিলোড করি, তাহলে সে আমাদেরকে কি দেখাচ্ছে, হ্যালো পিএইচপি দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, আমরা গ্রেড ফাংশনটাকে কল করলাম, কল করার পরে এই জায়গায় আমরা এই ফাংশনটাকে কল করে দিলাম, প্যারামিটার হিসেবে এই ফাংশনটাকে পাস করে দিলাম। পাস করার পরে সে অ্যাকচুয়ালি কি রিসিভ করবে, নেম নামের একটা প্যারামিটার কিন্তু সে রিসিভ করবে। সো এই জিনিসটা, আচ্ছা এখানে দেখেন তো এই ফাংশনের বডিটা মানে এই জায়গাটা কোথায় চলে আসলো, এখন কল ব্যাক এর মধ্যে চলে আসলো না? সে কিন্তু সবসময় একটা নেম প্যারামিটার খুঁজতেছে আমাদের থেকে। তো এই জিনিসটা আমরা এখানে নেম দিয়ে পাস করে দিলাম, ঠিক আছে? তো যার কারণে সে এই যে ভ্যালুটা পাচ্ছে এইভাবে, হ্যালো পিএইচপি। বুঝতে পারছেন কিনা? তো আমরা একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের মধ্যে কি করলাম, প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে পাস করলাম, এই জন্য এটাকে কল ব্যাক বলা হচ্ছে আর কি এখানে। বুঝছেন? হ্যালো? জি বুঝতে পারছি।
সো কল ব্যাকের আরো অনেক কমপ্লেক্স এক্সাম্পল আমরা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন একটু বেশি কমপ্লেক্স চলে গেলে হয়তো অনেকের বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, একটা আইডিয়া দিলাম আমি কল ব্যাক অ্যাকচুয়ালি কেমন হয়। হুম, স্যার বুঝতে এখানে পারি নাই। কল ব্যাকের ভিতরে যে নেম ভেরিয়েবলটা আছে আর ফাংশন যেটা আছে, ওইটা যদি ভেরিয়েবল নামটা যদি ভিন্ন হয় তখন কি কোনো সমস্যা হবে? এই নামটা যেমন স্যার আগের ফাংশনটাতে হ্যাঁ প্যারামিটার ছিল নেম ভেরিয়েবলটা, আর এখানে কল ব্যাকের ভিতরেও সেম নেম ভেরিয়েবল, তো এখানে কি ভিন্ন নাম দিয়ে করলে কি কোনো সমস্যা হবে স্যার? নেম ওয়ান, ঠিক আছে, এরকম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। এরকম এরর চাচ্ছেন না? দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি এরকম এরকম চাচ্ছেন? জি স্যার। এরর কেন দিচ্ছে, কারণ হচ্ছে আমরা এটা অন করে দিই। ঠিক আছে, আচ্ছা, এরকম চাচ্ছেন না? জি স্যার, কাজ করতেছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের, দেখেন এখানে, আহ, এখানে সে এক্সপেক্ট করতেছে কাজ নেম কেনা, নেম কে এক্সপেক্ট জি করতেছে স্যার। না। আমরা এখানে ইউজ জি স্যার। করলাম হচ্ছে কি কত, কোনটা, এখানে নেম ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এই জি জায়গায় ঠিক আছে, নেম ওয়ানটাকে আমরা পাস করলাম আর কি। এটা আসলে কাজ করতেছে কিভাবে আপনি দেখেন একটু। এখানে আমাদের মাই ফাংশন, ঠিক আছে। তো এই জায়গায় আমরা ফাংশনের বডিটা পাস করলাম, ঠিক আছে। সো জি স্যার। আপনি এই জায়গায় ফাংশনের বডিটা পাস করলে এই ফাংশনটা নেম এক্সপেক্ট করতেছে, একটা ভ্যালু এক্সপেক্ট করতেছে সে, জি ঠিক স্যার। আছে। জি স্যার। সো তার মানে এখানে আমি জিনিসটাকে এভাবে দিতে পারি না, ভ্যালুটাকে সাপোজ এখানে আমি হ্যালো দিলাম, ঠিক আছে, বুঝছেন। জি স্যার। জি স্যার। তার মানে নেমের ভ্যালু এখন কি হয়ে গেল, হ্যালো হয়ে গেল, ঠিক আছে। So, এভাবে আমি পাস না করে অ্যাকচুয়ালি আমরা ডাইনামিক্যালি পাস করার জন্য কি করলাম, এই গ্রিড ফাংশনটা একটা ভেরিয়েবল সে রিসিভ করতেছে এখানে নেম ওয়ান দিয়ে, ঠিক আছে। সেই নেম ওয়ান এর ভ্যালুটা আমি এখানে পাস করতেছি, যেটা অ্যাকচুয়ালি এই নেমের মধ্যে যাচ্ছে, বুঝছেন, সেটাকেই সে রিটার্ন করতেছে, বুঝতে পারছেন। জি স্যার, বুঝছি স্যার। সেম যে হইতে হবে এরকম না, বুঝছেন। জি স্যার, বুঝছি স্যার। ওকে, সো কারো কোয়েশ্চেন আছে এই ফাংশন নিয়ে আর? হুম, আচ্ছা ভাইয়া, পিএসপি আর লারাভেলের মধ্যে ভাইয়া তফাৎটা কি? লারাভেল হচ্ছে পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। মনে করেন পিএইচপির কিছু জিনিস, যেমন আমরা অথেন্টিকেশন সিস্টেম পিএইচপি দিয়ে র ভাবে বিল্ড করি, যেগুলো হচ্ছে লারাভেল আগে থেকে তৈরি করা থাকে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার কি লারাভেলটা শেখানো হবে? এটা তো পিএইচপি বুট ক্যাম্প ছিল, 10 দিনের মধ্যে কি লারাভেল পিএইচপি দুইটাই সম্ভব? না না স্যার। আমরা তো পিএইচপিটা তাও তাও মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পাবো, ফান্ডামেন্টালস, একদম যে প্রো হয়ে যাবে এরকম না, বাট যারা মোটামুটি শেষ করতে পারবে ভালো লেভেলে যেতে পারবে আর কি, অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। তো এটা আমি আশা করছি। তো এখানে আমরা যে বিষয়টা বললাম, আর্গুমেন্ট পাসিং এর ক্ষেত্রে আমরা রেফারেন্স দিয়েও কিন্তু মানে আর্গুমেন্ট পাস করতে পারি চাই, সেটাও করা যায়, সেটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা চাইলে করতে পারি। যেমন আমরা রেফারেন্স ওয়াইজ যদি আমরা পাস করতে চাই, যেমন মনে করেন আমাদের একটি ফাংশন ছিল, সাপোজ ফাংশন আছে, মনে করেন আমরা অ্যাড টু, মনে করেন টু অ্যাড করবো সবসময়, ঠিক আছে, অ্যাড আন্ডারস্কোর টু, এভাবে ভ্যালু অ্যাড করবো। সো এটা আমরা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। So, এখানে একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম ভ্যালু। সো এখানে মনে করেন আমরা জাস্ট ভেরিয়েবল দিয়ে ভ্যালু দিয়ে এখানে বললাম হচ্ছে কি প্লাস ইকুয়াল সে কত অ্যাড করবে, আমাদের টু অ্যাড করবে। আচ্ছা, সো এই যে এই ভ্যালুটাই সে সবসময় অ্যাড করবে আমরা যখন এই ফাংশনটাকে কল করব। সো কার সাথে অ্যাড করবে, মনে করেন আমাদের একটা নাম্বার ছিল, নাম্বার যেটার ভ্যালু ছিল টু, এবং আমি যখনই
অ্যাড টু কে কল করব এবং এইটাতে আমি মনে করেন নাম্বারটাকে পাস করতেছি, ঠিক আছে? তো এই নাম্বারটাকে আমি পাস করতেছি এবং এই পাস যেটা আমরা করতেছি সেটার সাথে সে কি করবে, টুটাকে অ্যাড করবে বা সবসময় একটা নির্দিষ্ট নাম্বারকে অ্যাড করবে। তো এই জিনিসটাকে আমরা কি করে দিব, তখন রেফারেন্স হিসেবে ইউজ করে দিব। এখানে রেফারেন্স হিসেবে ইউজ করার জন্য আমাদের টেকনিকটা কিরকম, এম্পারসেন্ট সাইনটা ইউজ করতে হবে। এখানে আমাদের এম্পারসেন্ট সাইনটা ইউজ করতে হবে, তারপর আমাদের ভ্যারিয়েবল নেমটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে? সো এই যে এই ভ্যালুটা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করলাম, তখন সে কি করলো, আমরা যখনই এই অ্যাড টু কে কল করলাম, এই ফাংশনটাকে কল করলাম, তখন সে কি করবে, আহ, এই অ্যাড টু কে কল করার সময় আমরা কাকে পাস করেছি, এই টু কে পাস করেছি না, সেটার সাথে সে সবসময় এই যে এই জিনিসটা রেফারেন্স হিসেবে অ্যাড করে দিবে, ঠিক আছে? আমরা এখানে যেটা ভ্যালুটা ইউজ করলাম সেটা অ্যাড করে দিই। সো আমরা যদি একটু একু করি এখন নাম্বারকে, সাপোজ আমরা একু করি, নাম্বারটা কিন্তু এখন কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা 4, বুঝতে পারছেন? অনেকের হয়তো এই জিনিসগুলো একটু কঠিন লাগতে পারে, সমস্যা নাই। আমরা আচ্ছা, এগুলো যে সবসময় লাগবে এরকম না, একটু অ্যাডভান্স আর কি এগুলো। স্যার হুম। স্যার আগে যে মানে একটু আগে যে গ্রিড ফাংশনটা ইউজ করছেন ওইটা কি স্যার বিল্ড ইন ফাংশন স্যার নাকি কাস্টমাইজ? না, এটা তো আমরা নিজেরাই তৈরি করলাম, ঠিক আছে? স্যার জি স্যার। আচ্ছা, সো এর বাইরে আমাদের আর্গুমেন্টের আরো কিছু আছে। আমরা ওই যে ডট 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 ট্রিপল ডট অপারেটর যেটা আছে সেটা ব্যবহার করতে পারি, এটাকে ভেরিয়েডিক আর্গুমেন্ট ফাংশন বলে বা এই টাইপের এগুলাকে। এগুলা এখন হয়তো আপনার একটু বুঝতে সমস্যা হবে যারা একদম বিগিনার ওদের। So, এগুলা আমরা যদিও খুব একটা প্রয়োজন নাই, হয়তো কখনো টপিকে চলে আসলে এটা আবার দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু সামনের দিকে আগাই। সো ফাংশন নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল, আশা করছি আপনারা ফাংশন বুঝতে পারছেন এবং পারবেন। কারো কোয়েশ্চেন আছে ফাংশন নিয়ে? হুম। নাই স্যার। আচ্ছা, সো আমরা একটু অ্যারে নিয়ে জানার চেষ্টা করি আর কি, ঠিক আছে? হোয়াট ইজ অ্যারে? অ্যারে হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল। কেন স্পেশাল কাইন্ড? কারণ হচ্ছে আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কয়টা ভ্যালু স্টোর করতে পারি একটা ভেরিয়েবলে, বলেন তো? কেবলমাত্র হুম? একটা ভ্যালুই স্টোর হয় স্যার। হ্যাঁ, একটাই ইউজ করতে পারি বা একটা স্টোর করতে পারি। আমরা যদি মাল্টিপল ভেরিয়েবল একসাথে স্টোর করতে চাই সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েবলে সেটা স্টোর করা যায় না। বাট অ্যারে হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটার মধ্যে আমরা কি করতে পারি, মাল্টিপল ভ্যালু বা মাল্টিপল ডেটা আমরা একসাথে বা মাল্টিপল টাইপের ডেটা আমরা একসাথে স্টোর করতে পারি, সেজন্য এটাকে স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল বলা হচ্ছে আর কি, ঠিক আছে? সো একটা সিঙ্গেল নেমের আন্ডারে সেটা আমরা করতে পারি, বাট ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট নেম ইউজ করতে হয়। সো আমার মনে করেন একটা গাড়ি, আমরা গাড়ির মডেল নাম্বার গুলাকে স্টোর করতে চাচ্ছি। সো আমি যদি মনে করেন একটা গাড়ির শোরুম আছে যেটার মডেল নাম্বার গুলাকে আমরা স্টোর করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হবে বা মডেল গুলাকে আমরা স্টোর করতে চাচ্ছি, মনে করেন 500টা মডেল আছে। তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের প্রত্যেকটার জন্য আলাদাভাবে কি তৈরি করতে হবে, ভেরিয়েবল তৈরি করতে হবে। বাট আমরা যদি মডেল নামের একটা ভেরিয়েবলের আন্ডার সবগুলাকে একসাথে স্টোর করতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, অ্যারে ইউজ করতে পারি। এটাই হচ্ছে অ্যারের সুবিধা, অর্থাৎ একটা সিঙ্গেল নেমের আন্ডারে আমরা অনেকগুলো ভ্যালুকে একসাথে স্টোর করে ফেলতে পারি। এই জিনিসটাই হচ্ছে অ্যারে। এখন পিএইচপি তে অ্যারে অ্যাকচুয়ালি কয় ধরনের আছে? অ্যারে 3 ধরনের আমরা দেখতে পাবো পিএইচপি তে। একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে বলে, আর একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। প্রত্যেকটা অ্যারে আমরা দেখবো। প্রথমত আমরা অ্যারে কিভাবে তৈরি করতে হয় বা লিখতে হয় সেটার সিনট্যাক্সটা একটু দেখার চেষ্টা করব। সো মনে করেন আমরা একটা অ্যারে তৈরি করবো, সো আমরা অ্যারের নাম দিলাম মাই অ্যারে। মনে করেন মাই অ্যারে, যে কোনো অ্যাকচুয়ালি নাম দেওয়া যাবে। সো এখানে অ্যারে তৈরি করার জন্য আমরা দুইটা মেথড ফলো করতে পারি, একটা হচ্ছে লিটারাল সিনট্যাক্স আর একটা হচ্ছে আমাদের অ্যারে ফাংশন বা মেথডের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সো আমরা সিম্পলি এখানে দিয়ে দিলাম অ্যারে। আচ্ছা, সো অ্যারে দিয়ে এখানে আমরা
মাল্টিপল টাইপের ডাটা একসাথে স্টোর করতে পারি। সো আমরা প্রথমে ভ্যালু লিখলাম, মনে করেন আমরা এখানে দিয়ে দিলাম আইটেম 01, তাহলে এটা একটা স্ট্রিং টাইপের ডাটা, এক ধরনের ডাটা, ঠিক আছে। আমরা এখানে দিলাম 5। আমরা কি কখনো এই ভেরিয়েবলের মধ্যে এইভাবে মাল্টিপল ডাটা কমা সেপারেটর দিয়ে ইউজ করতে পারবো? দেখেন তো, মনে করেন আমি একটা নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, জাস্ট এখানে 5 দিলাম, তারপর আমি কমা সেপারেটর দিয়ে বললাম এখানে 5.5, এভাবে কি স্টোর করা যাবে? যাবে না, এরর অলরেডি দেখাচ্ছে, ঠিক আছে, বুঝছেন? সো এর ক্ষেত্রে যেটা সুবিধা, যে কোনো ধরনের ডেটা টাইপ সে রিসিভ করতে পারে বা অনেকগুলা মাল্টিপল টাইপের ডাটা কিছু একসাথে স্টোর করতে পারে। So, এটাই হচ্ছে এর স্পেশালিটি। সো যেমন লিস্ট এখানে আমরা লিস্ট আর সেভ না এরে? লিস্ট কি আমাদের ইয়াতে আছে PHP তে? লিস্ট বলতে লিস্ট বলতে বলেন, মানে লিস্ট বলতে কি ডাটা বোঝাচ্ছে? স্টোর করে ডাটা স্টোর করে রাখে লিস্টে। স্যার মনে এটা হয় তো আমরা পাইথনে যে পাইথনে ইউজ করা হয় এটার কথা পাইথনের বলছি। একটা ডাটা টাইপ লিস্টের কথা বলতেছেন, ওইটা PHP তে নাই, ঠিক আছে। ওইটা আপনি পাইথনের কথা বলতেছেন, পাইথনে আছে লিস্ট টাইপের ডেটা, এটা আমরা ডার্টেও দেখি, ঠিক আছে না, ও আচ্ছা, হ্যাঁ। এটা এখানে নাই। আচ্ছা, সো এখানে আমরা 10.5 দিয়ে দিলাম, এটা আরেক ধরনের ডেটা, ঠিক আছে। এখানে চাইলে আমরা ট্রু ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটা ডাটার স্ট্রাকচার বা টাইপ আমরা এর মাধ্যমে দিতে, এটাকে কিন্তু একো করা যাবে না। একোতে তো আমরা ডকুমেন্টে দেখি একো কি করে, সবগুলোকে স্ট্রিং এ কনভার্ট করে, সে ইন্টারনালি স্ট্রিং এ কনভার্ট করে আমাদের ডকুমেন্টে নিয়ে আসে। যেমন আমি যদি মাই এর এটাকে এখন এই যে এখানে দেখতে চাই, ঠিক আছে, একো করে দেখতে চাই, সে কিন্তু আমাদেরকে এখানে বলবে এই যে দেখেন অ্যারে টু স্ট্রিং কনভার্সন, ঠিক আছে। সো কনভার্ট করতে পারছে না। সো এরকে আমরা দেখতে চাইলে হয় আমাদের প্রিন্ট আর দিয়ে দেখতে হবে, আদারওয়াইজ আমাদের বার ডাউন দিয়ে দেখতে হবে। সো প্রিন্ট আর দিয়ে আমরা একটু কম ইনফরমেশন পাই, বার ডাউন দিয়ে একটু বেশি ইনফরমেশন পাওয়া যায় আর কি। আমরা যদি নর্মালি প্রিন্ট আর দিয়ে দেখি, সেক্ষেত্রে এই যে অ্যারেটা আমাদেরকে এখানে সিম্পলি দেখাবে, ঠিক আছে, এই যে অ্যারেটা দেখাচ্ছে। আমরা চাইলে বার ডাউন দিয়ে দেখতে পারতাম, এটা টাইপ সহ দেখাতো তখন সে এখানে। সো এই যে দেখেন এখানে 0, 1, 2, 3, এই জিনিসগুলাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, এর ইন্ডেক্স নাম্বার এগুলো। সেজন্য এটাকে আমরা বলতেছি ইন্ডেক্সিং এর। যে এরেটাতে অ্যাকচুয়ালি ইন্ডেক্স নাম্বার থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের ইন্ডেক্সিং এরে। এর এটা একটা সিনট্যাক্স, আমরা চাইলে এই সেম জিনিসটা বা সেম এরেটা আর একটু ডিফারেন্ট সিনট্যাক্সে লিখতে পারি। যেমন আমরা মাই এরে দিয়ে এখানে জাস্ট এখানে বললাম আমরা এভাবে লিখতেছি, স্কোয়ার ব্রেক্স দিয়ে আমাদের লিখতে পারি এটা চাইলে, ঠিক আছে। যেমন স্কোয়ার ব্রেক্স এর ভিতরে আমরা জাস্ট এই যে আইটেম গুলাকে দিয়ে দিই, ঠিক আছে। সো সেম কাজ, এটা হচ্ছে লিটারাল সিনট্যাক্স, ঠিক আছে। সো আমরা যদি একটু রিলোড করে নেই, এই যে দেখেন সেম আউটপুটটাই আমাদেরকে দিচ্ছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করবো আর, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ইন্ডেক্সিং অ্যারে, যেটাতে অ্যাকচুয়ালি কি থাকবে, এরকম ইন্ডেক্স নাম্বার থাকবে বা একটা সিকোয়েন্স থাকবে বা একটা সিরিয়াল থাকবে, সেটাই হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্সিং অ্যারে PHP এর ক্ষেত্রে। বুঝতে পারছেন? হ্যাঁ এখন এখানের আমার মনে করেন জাস্ট এই যে 2 নম্বর পয়েন্টের বা ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের লাগছে বা প্রিন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে স্কোয়ার ব্রেক্স দিয়ে আমরা জাস্ট 2 লিখে দিতে পারি, ইন্ডেক্স নাম্বার 2 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাই। সো এই যে 2 এর ভ্যালুটা সে আমাদের জন্য আউটপুটে নিয়ে আসবে। বুঝে গেছে? মানে এটা আমরা এর ভিতরের ভ্যালুগুলো কি করলাম, অ্যাকচুয়ালি অ্যাক্সেস করলাম। ইন্ডেক্সিং এর ভিতরের ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করলাম, বুঝছেন? হুম। স্যার, ব্রেন এখনো প্রসেস করতেছি স্যার বুঝার। আজকে কি বেশি হয়ে গেল নাকি? মোটামুটি আমি স্যার। আরেকটু করবো না? হুম। স্যার হ্যাঁ, পড়াতে পারেন স্যার যদি সবাই করতে চায়।
আমরা কি আরেকটু পড়বো নাকি? হ্যাঁ, বুঝতে পারলাম। কিছু বলেছেন আপনারা? স্যার হ্যান্ড রাইজ করতে বলেন স্যার, যারা যারা ক্লোজ করতে বলবে আর কন্টিনিউ করতে চাইবে হ্যান্ড রাইজ। থাক, আজকে আর সেশন না দিই আপনাদের, এগুলা প্র্যাকটিস করবেন যেগুলা দেখাইছি। তো